আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বাংলা ক্লাস। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার কথা শুনতে পাচ্ছ কিনা? এবং আমার স্ক্রিনটা শেয়ার হয়েছে কিনা ঠিকঠাক একটু জানাও। আমাকে একটু জানাও যে সব স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা আর আমাকে আমার কথা শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে? একটু কথাবার্তা বলি দেখি কে কি বলছে। ও বাবা! জুনায়েদ আজকে ফার্স্ট। ওয়ালাইকুম সালাম জুনায়েদ, কেমন আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। দেবু যে দেবজিৎ কুমার রয়, আদাব, আদাব। সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আদিবা, হ্যালো, ভালো আছি আমি। তুমি কেমন আছো? তাহিরা, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। ওকে, শোনা যাচ্ছে তাহলে আজকে। ফারহান, শুনতেও দেখতে পাচ্ছি। ঠিক আছে। থ্যাংক ইউ। নিহা, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? সামিহা, ওয়ালাইকুম আসসালাম। ম্যাম ভালো আছি। তুমি কেমন আছো? ত্রিপর্ণা দেব দেব দিয়া। আলহামদুলিল্লাহ ভালো আছি ত্রিপর্ণা। তুমি কেমন আছো? আদাব। দেবজিৎ কুমার রয়। ম্যাম স্ক্রিনে হার্ট এগুলো কি? হার্ট এগুলো কি? আমিও জানি না। এত ভালোবাসা কে দিচ্ছে? জুনায়েদ ম্যাম দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। অপসি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। তুমি কেমন আছো? আচ্ছা, আমরা তো একদম অন টাইমে শুরু করে দিয়েছি। তো আমরা কি ৫ টা মিনিট ওয়েট করব? বা আরো কেউ জয়েন করবে কিনা? মাত্র ১৭ জন এসছে। গতকাল ক্লাসে মনে হয় ২৫-২৬ জনের মতো ছিলে। এখন এই যে মাত্র ১৮ জন আসছো। তা আমরা কি আরেকটু ওয়েট করব কিনা একটু জানাও। আর যদি ওয়েট করি সেক্ষেত্রে মনে হয় ভালোই হবে। একটু আমাকে জানাও যে ওয়েট করব কিনা। কারণ শুরু করার পরে আবার পিছনে যাওয়াটা একটু টাফ। হ্যাঁ, অপসি বলছে অপেক্ষা করেন। ঠিক আছে। জুনায়েদ বলছে ওকে, জি। আচ্ছা, তাহলে তোমাদের সাথে ৫ মিনিট একটু গল্প করি। তারপরে আমরা ইয়েতে চলে যাই। তাহেরা বলছে ওয়েট করেন। ৫ টা মিনিট ওয়েট করি। তাহলে আরো যারা জয়েন করতে চায় তারা জয়েন করতে পারে। হ্যাঁ? তো একটু ওয়েট করি। এখনো অনেকেই আসছে। আস্তে, আস্তে আসছে। রয় বলছে ওয়েট করেন। ওকে, থ্যাংক ইউ। ৫ মিনিট ওকে। রিদম কি বলছে? হ্যাঁ, আরো অপেক্ষা করি। ওকে। আচ্ছা, গতকালকে বাংলা ২য় মানে আজকে বাংলা ২য় পত্র ছিল। তো আমি সেই আজকের ক্লাসটা গতকালকে নিয়ে নিয়েছি। আশা করি তোমাদের যে কনসেপ্টটা ছিল সে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গিয়েছে। আচ্ছা, আজকে হচ্ছে বাংলা আ ফার্স্ট পেপার নিব। তোমরা আমার কাছে মানে দাবি জানিয়েছিলে, "ম্যাম পদ্য নেন, পদ্য নেন, পদ্য নেন।" গদ্য আমি পড়িয়েছিলাম। আমি পদ্যটা পড়াই নাই। তো অনেকেই বলেছিলে যে, "ম্যাম পদ্য নেন, পদ্যটা পড়ান।" তো আমি আজকে চিন্তা করলাম যেহেতু আরেকটা সুযোগ পেয়েছি, তাহলে আজকে একটু পদ্য কভার করব। যেহেতু পদ্য কভার করব চিন্তা করেছি, আমি ৩ টা চ্যাপ্টার সিলেক্ট করেছি। তোমরা আমাকে একটু বলো যে ঠিক আছে কিনা? হ্যাঁ, ৩ টা চ্যাপ্টার সিলেক্ট করেছি। আমার মনে হয় তোমাদের সবার সাথেই সিলেবাসটা যাবে। একটা হচ্ছে আসমানি সিলেক্ট করেছি। আসমানি, পাখির কাছে ফুলের কাছে আর লাস্ট যে চ্যাপ্টারটা আছে ফাল্গুন মাস। এই ৩ টা চ্যাপ্টার আমার কাছে মনে হয়েছে যে একটু টাফ এবং ওটা থেকে খুব বেশি আম এমসিকিউ আসার পসিবিলিটিস টা অনেক বেশি। তো আমি চিন্তা করলাম যে তাহলে ৩ টা টপিক তোমাদের পড়ালে মনে হয় ভালোই হবে। এখন তোমরা বলো। সামিহা বলছো আসমানি আমার নেই। I know it. আওসাফ আসমানি আমার নাই। ২ জন পেলাম আসমানি নাই। আসমানি কি কারোই নাই? ফাতেহা নূর বলছে পাখির কাছে ফুলের কাছে। কি পাখির কাছে ফুলের কাছে আছে নাকি নাই? নুসরাত জাহান নেহা আসমানি নাই। তার মানে আছে কার? কারো কি আছে? ৩ টাই আছে। তাহেরার ৩ টাই আছে। আচ্ছা। ফাতেহা নূরের আছে। আদিবার বলছে তার নেই। বাকিরা? অপসি বলছে ম্যাম আমার আছে। তাহলে দেখো কারো আছে কারো নাই। এখন আমি সবাইকে কি খুশি করতে পারবো কিনা আমি বুঝতে পারছি না। সবাইকে তো আর খুশি করা পসিবল না। এখন যাদের নাই তোমরা যদি মনে করো যে হ্যাঁ, এটা আমার নাই আমি এটা মানে অ এট আমি এটা আর পড়বো না, এটা সম্পর্কে কিছু জানবোও না। তাহলে তোমরা স্কিপ করতে পারো। তোমরা একটু পরে জয়েন করলেও সমস্যা নেই। কিন্তু যাদের আছে আমি মনে করি যে
তারা তো থাকবেই। আর যাদের নাই তারাও থাকতে পারো। কারণ অবজেক্টিভ তো মানে উই আমি বরাবরই বলি যে জ্ঞান কখনো বিফলে যায় না। যেকোনো জিনিস সম্পর্কে জানতে মিস ফাল্গুন মাস আগে পড়ান প্লিজ, প্লিজ। আসমানি নাই, ফাল্গুন মাস আছে পড়ান, আমার আনা আছে। আমার ৩ টাই আছে, আমার ৩ টাই আছে। তাহলে ফাল্গুন মাস আগে পড়াবো কেন? ৩ টায় যেহেতু আছে তাহলে সিরিয়ালে যাই। আসমানি নাই আচ্ছা আসমানি যদি নাও থাকে আমার মনে হয় আসমানি এত মজার একটা কবিতা, এটা পড়তে বিরক্ত লাগার কথা না। আসমানির এত একটা মজার কবিতা, সেটা পড়তে অনেক ভালো লাগার কথা। আমার কাছে সবগুলোই আছে। যে নাবিহাও বলছে তার সবগুলোই আছে। তো আসমানি আ মানে খুব এত মজা এটা পড়তে তো ভালো লাগার কথা। না আমি সিরিয়ালে যাবো। কোনটা সবাই একেকজন একেকটা আগে পড়ানোর কথা বলবে। কিন্তু আমি সব সিরিয়ালে যাবো। ঠিক আছে? যাদের আছে তারা করব বেশিক্ষণ অবশ্য লাগবে না। আর আমি ৩ টারই এমসিকিউ রেখেছি। যারা থাকবে তারা হয়তো আনসার করতে পারবে। হ্যাঁ? যাদের পড়া হয়ে গিয়েছে তাদের মানে আরেকবার এটা পড়া হলো। পড়া তো কখনো বিফলে যায় না, তাই না? আমার তো এখনো যে ছোটবেলাকার যে কবিতাগুলো পড়েছিলাম হ্যাঁ, সেগুলো এখনো মনে আছে। কিভাবে মনে আছে? যখনই মানে পড়তে বসতে বলতো, আমি দেখা যায় কবিতাগুলো পড়তাম, গল্পগুলো পড়তাম। মানে যেগুলো শেষ তারপরেও পড়তাম। বিশেষ করে আমার কাছে মানে আনন্দ পাঠের বইটা নিয়ে পড়তে আমার এত ভালো লাগতো। আমি যে আনন্দ পাঠের নাটকগুলো ছিল, আনন্দ পাঠের নাটকগুলোর ক্যারেক্টার গুলোর মানে ক্যারেক্টার হয়ে যেতাম। আমি অ্যাক্টিং করা শুরু করে দিতাম। আবরার আজকে লেট। ওয়ালাইকুম আসসালাম। সামিহা ম্যাম আমি ক্লাসে থাকবো। ঠিক আছে। যারা চাও ক্লাসে থাকতে পারো। তবে আমি সবাইকেই বলব ক্লাসে থাকতে। কারণ এটা খুবই একটা মজার একটা ব্যাপার। মানে কবিতা। এই কবিতাটা পড়লে কারো খারাপ লাগার কথা না। আর জসীমউদ্দিনের কবিতা মানেই আলাদা কিছু। আমার আত্মীয় মারা গেছে তাই ওখানে যাব। ফাল্গুন মাসে একটু প্রবলেম তাই এটা আগে পড়ালে ভালো হতো। লাবিবা বলছে আচ্ছা তোমরা কি বলো? লাবিবার একটা প্রবলেমের কথা বলল। যে ওর আত্মীয় মারা গেছে সেখানে যাবে। তাহলে কি ফাল্গুন মাস আগে পড়াবো? একটু ভোট দাও। যারা ভোট দিবে তাদেরটা করব। আবরার ভালো আছি। তুমি ভালো আছো? আচ্ছা শ্রীপূর্ণাও ভোট দিল যে ঠিক আছে পড়ান। ফাতেমা নূরও বলল ঠিক আছে। রিদম ক্লাস শুরু করা যাক। হ্যাঁ, ক্লাস শুরু করছে অবশ্যই। ফাল্গুন মাস পড়ান। ঠিক আছে তোমরা সবাই যেহেতু জনগণ যেহেতু মতামত দিয়েছো, জনগণের মতামতটাই আমার নেওয়া উচিত। বাঁচতে দাও কবিতা আমার সিলেবাসে আছে। আ ফাল্গুন মাসও সিলেবাসে আছে। আচ্ছা, আবরার ভালো আছে। বাকিরা কি বলো? আরাফুল পরান। ঠিক আছে। দেবজ্যোতি কুমার, ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম কিসের ইয়েস ম্যাম? নিহা ফাল্গুন মাস। ঠিক আছে। না তাহলে তাহেরাও বলছে ঠিক আছে। ওকে। আ যার প্রবলেম তার প্রবলেমের কথা চিন্তা করে আমরা ফাল্গুন মাসটাই আগে শুরু করছি। ঠিক আছে? ফাল্গুন মাসের পেজ হচ্ছে আমি কিন্তু ৩ টা চ্যাপ্টারই অবজেক্টিভ রেখেছি, এমসিকিউ রেখেছি। সুতরাং সিরিয়ালে পড়ি আর না সিরিয়াল ছাড়া পড়ি ৩ টা চ্যাপ্টারকে আমরা কভার করার চেষ্টা করব আজকে। আরেকটা ব্যাপার এটা আমি আগেই জানিয়ে রাখি সেটা হচ্ছে আজকে আমি রাখি নাই। কি যেন বলে? আম আজকে আমি ব্রেক দিব না। একবারে পড়িয়ে শেষ করে দিব। ঠিক আছে? আমার কাছে মনে হয় একবারে মানে বেশি যেহেতু না, একবারে পড়িয়ে শেষ করে দিলে মাঝখানের মানে উম ইয়েটা মানে মনোযোগটা চলে যায় ব্রেক দিলে। তো আমি চেষ্টা করব ব্রেক না দিয়ে পড়ানোর জন্য। তোমরা অনেকেই মানে বলেছ ফাগুন মাস দিয়ে শুরু করার জন্য। তো আমি চেষ্টা করছি ফাগুন মাস দিয়ে শুরু করার জন্য। আ কবিতার নাম হচ্ছে ফাগুন মাস। হ্যাঁ? আমি শুরু করছি। ওকে। আর যাদের যেই জায়গাটায় সমস্যা ১ম এই বলে রাখি যাদের যেখানে সমস্যা এক্সাক্টলি কোন জায়গায় সমস্যা, কোন শব্দে সমস্যা, কোন বাক্যে সমস্যা নির্দিষ্ট করে বলবে এবং আমি সেটা সলভ করার চেষ্টা করব। কিন্তু ম্যাম বুঝি নাই বুঝান। তাহলে তো বুঝতে পারব না কোনটা বুঝাবো। আমি কি আবার ১ম থেকে পড়াবো? নাকি আমি আবার আম আ কি যেন বলে? আমি আবার শেষ থেকে শুরু করব? এই জিনিসটা আমি বুঝতে পারি না। আচ্ছা আশা করি সবাই দেখতে পাচ্ছ। লেটস সি কি হয়। ড্রোন আচ্ছা।
ঠিক আছে। ফাগুন মাস কবিতার নাম। কবিতার নাম ফাগুন মাস। ফাগুন মাস মানে আমাদের বাংলার একটা মাস, তাই না? বাংলার একটা মাসের নাম ফাগুন বা ফাল্গুন, দুটোই বলা যায়। তো এখানে বলা আছে ফাগুন মাস। কবিতায় যেটা থাকবে সেটাই লিখতে হবে। লিখেছেন হুমায়ুন আজাদ। আচ্ছা, হুমায়ুন আজাদ সম্পর্কে জানবো তার আগে কবিতাটা পড়ে নেই। ফাগুনটা খুব ভীষণ দস্যি মাস। দস্যি মানে হচ্ছে যে খুব চঞ্চল, বাবা মার কথা শোনে না, মানে সবসময় ছুটোছুটি করে, কোনো না কোনো দুষ্টামি করতেই থাকে, তাদেরকে বলা হয় দস্যি। পাথর ঠেলে মাথা উঁচুয় ঘাস, হাড়ের মতো শক্ত ডাল ফেরে, সবুজ পাতা আবার উঠে বেড়ে, সকল দিকে বনের বিশাল গাল, ঝিলিক দেহে প্রত্যহ হয় লাল। বাংলাদেশের মাঠে বনের তলে ফাগুন মাসে সবুজ আগুন জ্বলে। মানে এটা একটা না রূপক হিসেবে বুঝিয়েছে, যেমন এই যে শহীদ মিনারটা যেমন এই সবুজের মধ্যে দিয়ে বা পাতার মধ্য দিয়ে সবুজের মধ্য দিয়ে দাঁড়িয়ে আছে, সেরকম ফাগুন মাসে মানে কবির কাছে মনে হচ্ছে যে ফাগুন মাসটা খুব দস্যি। মানে তখন দেখবে যে বাতাসও থাকে, প্রচন্ড বাতাস থাকে, বিভিন্ন ফুল ফুটে, তারপরে সবুজ সবুজ পাতা হয় ফাগুন মাসে। যেই মানে পরিবর্তনটা হয় সিজনাল, সেই সিজনাল পরিবর্তনের কথা বলছে। একই সাথে সে সে মাসে যে ঘটনাটা ঘটেছে সেটাও মানে বুঝিয়েছে যে পাথর ঠেলে মাথা উঁচুয়ে ঘাস, হাড়ের মতো শক্ত ডাল ফেরে, সবুজ পাতা আবার উঠে বেড়ে। মানে যে পাতাগুলো ঝরে গিয়েছিল শীতকালে সেগুলো আবার বড় হচ্ছে। সকল দিকে বনের বিশাল গাল, ঝিলিক দিয়ে প্রত্যহ হয় লাল। মানে এই টাইমে আবার কৃষ্ণচূড়াও ফোটে, হ্যাঁ? তো এই কৃষ্ণচূড়ার সাথে রক্তের একটা মিল আছে, সেজন্য বলেছে সকল দিকে বনের বিশাল গাল, ঝিলিক দিয়ে প্রত্যহ হয় লাল। ফুলগুলো ফোটে, একদম মনে হয় যে রক্ত লেগে আছে। বাংলাদেশের মাঠে বনের তলে ফাগুন মাসে সবুজ আগুন জ্বলে। চারদিকে সবুজ হয়ে যায়, মনে হচ্ছে মানে সবুজের জয় জয়কার। তখন আগুনের মতো লাগে, তাই না? আগুনটা খুব ভীষণ দুঃখী মাস। না, ফাগুনটা, সরি। ফাগুনটা খুব ভীষণ দুঃখী মাস। একটু আগে কিন্তু বলল দস্যি মাস, এখন বলছে খুব দুঃখী মাস, তাই না? একটু খেয়াল করো। হাওয়ায় হাওয়ায় ছড়ায় দীর্ঘশ্বাস। দীর্ঘশ্বাস মানে হচ্ছে খুব কষ্টটা বুকে জমে আছে, সেই কষ্টটা নিঃশ্বাস দিয়ে বের হয়ে যায়। এটাকেই বলে দীর্ঘশ্বাস। আমরা যেমন এরকম করে একটা জোরে নিঃশ্বাস ছাড়ি, সেটাই হচ্ছে দীর্ঘশ্বাস। ফাগুন মাসে গোলাপ কাঁদে বনে, গান কান্নারা সব ডুকরে ওঠে মনে। ফাগুন মাসে মায়ের চোখে জল, ঘাসের উপর কাঁপে যে টলমল। ফাগুন মাসে বোনেরা ওঠে কেঁদে, হারানো ভাই দুই বাহুতে বেঁধে। ফাগুন মাসে ভাইয়েরা নামে পথে। ব্যাপারটা একটু দেখো, একবার বলছে দস্যি, এখন বলছে দুঃখী। কেন? হাওয়ায় হাওয়ায় ছড়ায় দীর্ঘশ্বাস, তার মানে খুব দুঃখ মনে সে দুঃখটা নিঃশ্বাস দিয়ে বের হয়ে যাচ্ছে। এটা কিন্তু রূপক অর্থে বসিয়েছে, কারণ ফাগুন মাসে প্রচুর বাতাস থাকে এবং বাতাসটা বেশ গরম থাকে। মানে শীত থেকে মোটে গরম হওয়ার যে ট্রানজেকশনের একটা পিরিয়ড হচ্ছে ফাগুন মাস। মানে শীত শেষ হয়ে যাচ্ছে, গরম আসছে, ওই টাইমটা হচ্ছে ফাগুন মাস। এখানে বুঝিয়েছে, এক তো বুঝিয়েছে শহীদ মিনারটা বুঝাচ্ছে যে কিভাবে বোঝাচ্ছে, তার আগে প্রাকৃতিক ব্যাপারটা কিভাবে বোঝাচ্ছে, আক্ষরিক অর্থটা আমি বুঝাই। মানে তখন হচ্ছে একটু গরম গরম, শীত শীত চলে যাচ্ছে, ঠান্ডা বাতাস এখন আর বইছে না, এখন গরম গরম হাওয়া ছড়াচ্ছে, মনে হচ্ছে এটা যেন দীর্ঘশ্বাস। হ্যাঁ, ফাগুন মাসে গোলাপ কাঁদে বনে, কান্নারা সব ডুকরে উঠে মনে। মানে যে যে কষ্টটা, মানে প্রকৃতির যে কষ্টটা, সেটা মনে হচ্ছে যে মনে হয় ডুকরে কাটে, সব ডুকরে কাটে। মানে হচ্ছে হুট করে কান্নাটা চলে আসে না, মানে কি বলে, কেউ মারা গেলে বা কিছু একটা হলে হুট করে মনে হচ্ছে এক গাদা বমির মতো কান্না হয়। তোমার সেটা এক্সপিরিয়েন্স করেছো কিনা জানি না, মনে হচ্ছে কাঁদবো না কাঁদবো না, কিন্তু কান্নাটা আটকানো যায় না, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, আচ্ছা, কান্নারা সব ডুকরে ওঠে মনে। ফাগুন মাসে মায়ের চোখে জল, ঘাসের উপর কাঁপে যে টলমল। এখন এই যে মায়ের চোখে জল, ঘাসের উপর কাঁপে যে টলমল, এটা বুঝিয়েছে আক্ষরিক অর্থে যে শিশির বিন্দু তখনও কিন্তু থাকে। হ্যাঁ, মাকে বুঝিয়েছে প্রকৃতিকে,
প্রকৃতি বলেছে মায়ের রূপে। হ্যাঁ? আর ঘাসের উপর কাঁপে যে টলমল সেই যে শিশির বিন্দুটাকে বলেছে এই যে মায়ের চোখের জল। এটা বুঝিয়েছে আক্ষরিক অর্থে, রূপক অর্থে। কি আবার অন্য অর্থে কি বুঝিয়েছে একটু বুঝো যে আ এই ফাগুন মাসেই এরা মারা গিয়েছিল। ভাষা আন্দোলনের সময়কার একটা কথা ছিল। তখন ওই যে ভাষা আন্দোলনের রফিক, জব্বর যারা মারা গিয়েছিল তাদের জন্য তাদের মায়েরা যে কষ্ট পেয়েছে। মানে মনে হচ্ছে যে প্রকৃতির সাথে সেই কষ্টটার একটা মেলবন্ধন। হ্যাঁ? ২ টা একই সাথে ম্যা ম্যাচ করে মানে বলার চেষ্টা করেছে। এই কবিতার তো এটাই অর্থ যে আমি বুঝিয়েছি একটা কিন্তু মানে বলেছি একটা। ব্যাপারটা তাই। হ্যাঁ? তারপরে বলেছে, ফাগুন মাসে বোনেরা উঠে কেঁদে, হারানো ভাই ২ বাহুতে বেঁধে। ২ বাহুতে বেঁধে মানে হচ্ছে দেখবা যে জানাজার সময় বা কোনো শোক সভায় সবাই কিন্তু ২ টা হাত একদম বদ্ধ করে রাখে। হ্যাঁ? যখন তার মানে হচ্ছে বোনেরা কেঁদে উঠছে কেন? তার ভাই মারা গিয়েছে। হ্যাঁ? সেই ভাইয়ের শোকে তারা ২ বাহুতে বেঁধে। আচ্ছা। ফাগুন মাসে ভাইয়েরা নামে পথে, ফাগুন মাসে দস্যু আসে রথে। রথ হচ্ছে একটা গাড়ির মতো যেটা যারা এখানে সনাতন ধর্মের আছো বা হিন্দু ধর্মের আছো তারা হয়তো জানো যে রথে আম তাদের মানে মূর্তিগুলো বা দেব-দেবীর মূর্তিগুলো টেনে নিয়ে যায় একটা গাড়ির মতো থাকে না? রথযাত্রা যখন থাকে। আর এখানে বলেছে কবি বলেছে ভাইয়েরা নামে পথে সে যখন ভাইয়েরা পথে নামে তখন হচ্ছে দস্যু, দস্যু মানে হচ্ছে ডাকাত। ডাকাতটা তখন এই রথের মতো গাড়িতে করে নিচে নামে। এটা রূপক অর্থে করেছে কাকে? যখন ভাষা আন্দোলনের সময় মিছিল মিটিং মানে করছিল ছাত্ররা বা যারা ভাষার দাবিতে আন্দোলন করছিল তারা যখন মিছিল মিটিং করছিল ভাইয়েরাই তো করেছিল বেশিরভাগ। তো তখন দস্যু নামের অর্থে যে পুলিশরা তখন এই গাড়ি করে এসে কি করেছিল? তাদের উপরে গুলি ছুড়েছিল। এই দস্যুদেরকে বুঝিয়েছে পুলিশদেরকে। ফাগুন মাসে বুকের ক্রোধ ঢেলে ফাগুন তার আগুন দেয় জ্বেলে। ব্যাপারটা খেয়াল করো। ফাগুন মাসে বুকের ক্রোধ ঢেলে যে আমাকে আমার ভাষায় কথা বলতে দিবে না, এটার যে রাগ, সেই রাগটা ওরা মিছিলে, মিটিং এ বা আন্দোলনে আ বারবার বলছিল। এই আ রাগটাকে আগুন হিসেবে ব্যাপারটা মানে রাগ মানেই কি? গরম হয়ে যায় না তখন মাথাটা? তো সেটাকে আক্ষরিক অর্থে বা ভাবার্থ হিসাবে আগুন হিসেবে দেখিয়েছে, হ্যাঁ? বাংলাদেশের শহর, গ্রামে, চরে ফাগুন মাসে রক্ত ঝরে পড়ে। এই যে আন্দোলনটা তখন সারা বাংলাদেশেই শহর হোক, গ্রাম হোক সব জায়গায়ই সেটা বর্তমান ছিল। তারপরে সেই আন্দোলনের রেশ ধরেই রক্ত ঝরে পড়েছিল। ফাগুন মাসে দুঃখী গোলাপ ফোটে বুকের ভেতর শহীদ মিনার ওঠে। দুঃখী গোলাপ মানে যে গোলাপটা মানে ডুকরে কাটছিল। মানে যাদের ভাইয়ের জন্য কষ্ট হচ্ছিল। গোলাপ ফুটেছে কিন্তু সেই গোলাপে মনে হচ্ছিল যে আনন্দ নেই। এরকম বুঝিয়েছে। আচ্ছা, কবে যে কয়েকজন খোকা ফুল ফোটালো রক্ত থোকা, থোকা। সেই যে কবে কয়েকজন খোকা ফুল ফোটালো রক্ত থোকা থোকা মানে বলেছে যারা মিছিল করেছিল তারা সবাই তো আর মারা যায় নাই। যারা মানে কয়েকজন মারা গিয়েছিল। সেজন্য বলেছে সেই যে কবে কয়েকজন খোকা ফুল ফোটালো রক্ত থোকা থোকা। ফুল ফোটালো মানে এই যে আন্দোলনের কারণে যেটা আমাদের হাসিল হলো যে আমরা এখন নিজের ভাষায় কথা বলতে পারছি। মানে রেজাল্টটা নিয়ে আসলো সেটাই বোঝাচ্ছে যে ফুল ফোটালো রক্ত থোকা, থোকা মানে নিজের আ দেহের রক্তের বিনিময়ে ফুল ফুটিয়েছে। গাছের ডালে, পথের বুকে, ঘরে ফাগুন মাসে তাদেরই মনে পড়ে। তার মানে যে একবার হয়তো ১৯৫২ সালে সেটা করেছে। সে ঘটনাটা হয়েছে। কিন্তু আমাদের প্রতি বছরই ফেব্রুয়ারি মাস আসলে বা ফেব্রুয়ারি মাস মানে ফাগুন মাস আসলেই আমাদের তাদের কথা মনে পড়ে। সেই যে কবে ৩০ বছর হলো ফাগুন মাসে দু চোখ ছলো, ছলো। মানে এই যে ৩০ বছর আগে ঘটনা ঘটেছে তারপরও ফাগুন মাস আসলে খুব মানে আ মন খারাপ হয়ে যায়, চোখটা মানে জলে ভরে যায়। এটাকেই বলেছে চোখ ছলো, ছলো। বুকের ভেতর ফাগুন পোষে ভয়, তার খোকাদের আবার কি যে হয়? মানে এই যে একটা হারানোর ভয় একবার পেয়েছে। তার মানে বারবার মনে হয় যে আবার যদি কিছু হয়, আবার যদি কিছু হয়। তারপরে তো হলো না। তারপরে কিন্তু ওই মুক্তিযুদ্ধ হইলো। তারপরে কতবার গণঅভ্যুত্থান হলো, গত বছরে গণঅভ্যুত্থান হলো। হতেই থাকে, হতেই থাকে। এই ভয়টা বারবার যেন ফিরে আসে। তাই না?
এই হচ্ছে আমাদের কবিতা। এখন এইটাতে কোনো সমস্যা আছে কিনা আমি একটু জানতে চাই সবার কাছে। এইটুকুর মধ্যে কার কোনো সমস্যা আছে কিনা? একটু আমাকে জানাও। ওরে বাবা! এত লাবিবা! সবাইকে থ্যাংকস দেন মিস আমার পক্ষ থেকে। সবাইকে থ্যাংকস আচ্ছা সবাইকে থ্যাংকস দিয়েছে মাইমুনা, উলফাত, লাবিবা। ওকে। এটাই আসলে মানে একজনের সমস্যায় সবাই এগিয়ে আসবে। এটাই তো জীবন, না? নো প্রবলেম ফাতেহা নূর। আপনি এইটায় পড়ান। সময় পেলে অন্য কবিতাগুলো পড়ান। ফাগুন মাস কবিতাটি অনেকটা ২১শে ফেব্রুয়ারির কথা অনেকটা না পুরোটাই ২১শে ফেব্রুয়ারির কথা বলা আছে। হ্যাঁ, ফাগুন মাসে অনেকটা না, এই পুরোটাই। কারণ ২১শে ফেব্রুয়ারির আ ওই আ ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ফাগুন মাস ছিল এবং বৃহস্পতিবার ছিল। হ্যাঁ? ঠিক আছে হ্যাঁ, নেয়া হবে রিদম। এমসিকিউ রেখেছি শেষে। ওকে, কোনো সমস্যা নাই। নাবিহা কেন? কি কেন বাবা? ফিরোজা জি ম্যাম। কি ম্যাম? দেবজিৎ ও ওটাকে জগন্নাথ বলে। জগন্নাথ বলে না। জগন্নাথ হয়তো মানে ইয়া দেবতাটাকে বলে না? আমি শুধু রথযাত্রা সম্পর্কে জানি যে ওখানে অনেক দেবদেবীর মূর্তি থাকে এবং ওটাকে টেনে নিয়ে যায়। হ্যাঁ? ওই যেই গাড়িটা দিয়ে টেনে নিয়ে যায় সেটাকে বলা হয় রথ। আচ্ছা নো প্রবলেম। আবরার সমস্যা নেই। ঠিক আছে। বাবু ফাল্গুন মাস করান। ফাল্গুন মাসে করাচ্ছি বাবু। তনুশ্রী আ আদাব। তনুশ্রী তুমি মনে হয় একটু লেট করেছো। এই যে শুরু হয়ে গেছে। মিস আনমিউট প্লিজ। হিয়া প্লিজ আজকে বিরক্ত করো না। বুঝেছি খুব সহজ। আচ্ছা বুঝলে আসলে সবই সহজ। এখন আমরা একটা শব্দার্থটা দেখি। শব্দার্থটা বোঝার চেষ্টা করি। ফাগুন হচ্ছে আ কি বলে? ফাল্গুন। ফাগুন মানে হচ্ছে ফাল্গুন। যেটা আমি বলছিলাম। আচ্ছা, ভীষণ দস্যি মাস মানে দুরন্ত। আমি বলেছিলাম যে অনেক বাচ্চা অনেক দুষ্ট থাকে। তখন তাকে বলা হয়, "ইস! ছেলেটা কি দস্যি বা মেয়েটা কি দস্যি।" পাথর ঠেলে মাথা উঁচুয় ঘাস, পাথরের বুকেও ঘাস জন্মায়। এটা হয়তো অনেকে দেখেছো, তাই না? মানে এই যে বিল্ডিং এর চিপায় চাপায় অনেক সময় অনেক আ আ শুধু ঘাস না, গাছও আছে। অনেক গাছও জন্মায়। ফেড়ে মানে এটার ভিতর থেকে চিরে বা মানে চিরে কিভাবে বললে বুঝবে? ফেড়ে মানে হচ্ছে ভিতর থেকে ভেদ করে, হ্যাঁ? সকল দিকে বনের বিশাল গাল। গাল মানে হচ্ছে মানুষের গালের মতো আরকি বুঝিয়েছে কিন্তু মানুষের গাল বুঝায় নাই। গাছপালার বিপুলতা। এত বেশি গাছ দেখলে মনে হবে যে না একটা পুরো গাল ভর্তি মানে গাছ আর গাছ। প্রত্যহ হয় লাল, লাল ফুলের সম্ভারে বিশেষ করে মানে এই ফাল্গুন মাসে যখন কৃষ্ণচূড়াটা ফোটে, উম আমি তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি। আমাদের ভার্সিটির মানে কলা ভবনের উপরে চূড়া মনে হয় যে কি যে সুন্দর লাগে, কি যে সুন্দর লাগে। মনে হয় যে শুধু লাল, লাল, লাল। অনেক সুন্দর লাগে। উপর থেকে দেখতেও ভালো লাগে আবার নিচে কৃষ্ণচূড়ার ফুলগুলো পড়ে থাকে সেটাও দেখতে প্রচন্ড সুন্দর লাগে। আচ্ছা, সবুজ আগুন জ্বলে হচ্ছে বনের সবুজ বিস্তারকে কবি সবুজ আগুন বলে কল্পনা করেছে। সবুজ বিস্তার মানে এত বেশি সবুজ চারপাশে, তখন সেটাকে আগুন বলে কল্পনা করেছেন। ভীষণ দুঃখী মাস, ইতিহাসের স্মৃতি জড়িত এই মাসে এই যে এটাই বুঝিয়েছে। ডুকরে কেটে মানে একটু পর, পর থেমে, থেমে কান্না করে। হুট করে মানে কান্না করে থামে, আবার কান্না করে। ফাগুন মাসে মায়ের চোখে জল মানে যাদের বাচ্চারা মানে ছেলেরা মারা গেছে তাদের কথা চিন্তা করে মায়ের কথা বলেছে। ফাগুন মাসে ভাইয়েরা নামে পথে তা ওই যারা হচ্ছে রাস্তায় নেমেছিল মিছিল মিটিং করার জন্য মানে যে সবাই তো আর নামে নাই। দেখো গত বছর যে গণঅভ্যুত্থান হয়েছে সবাই কিন্তু বের হয় নাই। যারা সাহসী তারাই বের হয়েছে। যারা মানে পরোয়া করে নাই। সবাই জানে যে বের হলে মরে যাবে। সে কারণে অনেকেই বের হয় নাই। কিন্তু যারা বের হয়েছে তারা কিন্তু জীবনটাকে মানে উৎসর্গ করেই বের হয়েছে। হ্যাঁ? আচ্ছা, ফাগুন মাসের দস্যু আসে রাতে যেটা বলেছিলাম যে একদম পাকিস্তানিদের দস্যু বলছে। পাকিস্তানিরাই তো তখন ক্ষমতায় ছিল। যখন পুলিশরাও পাকিস্তানিদেরই অংশ। বুকে ক্রোধ ঢেলে প্রতিবাদ ও বিক্ষোভ প্রকাশ করে ফাগুন মাসে রক্ত ঝরে পড়ে। আচ্ছা, এখানে সরাসরি অবজেক্টিভ এ আসার মতো একটা হচ্ছে ফেরে, আ ফাগুনও খুব সহজ। এত সহজ আসবে না। আর বাকিগুলো সব হচ্ছে সৃজনশীল ১ নাম্বারে আসার মতো।
এরকম ছোট, ছোট যদি থাকে তাহলে বুঝবে হচ্ছে এমসিকিউ তে আসবে। আর এই বড়, বড় যেগুলো থাকে মানে এই শব্দের অর্থটা যদি বিশাল হয় বা এক লাইনের হয় সেগুলো অবশ্যই, অবশ্যই আ সৃজনশীলের ১ নাম্বারে আসার জন্য পারফেক্ট। ওকে? আচ্ছা উদ্দেশ্য হচ্ছে ৫২ ভাষা আন্দোলনের পটভূমিতে মাতৃভাষা ও দেশপ্রেম বোধে উদ্বুদ্ধ করা। মানে ওই স্মৃতিটাই আমাদের আবার মনে করিয়ে দেওয়া। আর ফাল্গুন মাসের সঙ্গে ২১শে ফেব্রুয়ারি একই সঙ্গে বাঁধা। কারণ এই মাসেরই মানে ওই মাস ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ফাল্গুন মাস ছিল। এবং বৃহস্পতিবার ছিল। ওই বছর ফাল্গুন মাস আমাদের স্মৃতি চলে যায় ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি রক্তঝরা দিনে। এই তোমরা পাঠ পরিচিতিটা বুঝতেও পেরেছ। ফাল্গুন মাস কবিতায় তুলে ধরা হয়েছে শোক ও বেদনার অনুভূতি। এই লাইনগুলো একটু মাথায় রাখবে। যখনই মানে ধরো সাদৃশ্য, বৈসাদৃশ্য লিখতে দেবে তোমাদের সৃজনশীলে তখন এই লাইনগুলো ব্যবহার করবে। দেখবে যে তোমাদের লেখাগুলো খুব বেশি সমৃদ্ধ হয়েছে। এবং তোমাদের নাম্বার দিতে মানে টিচাররা কখনো কার্পণ্য করবে না। আমাদের ফাল্গুন অন্য দেশের ফাল্গুন মাসের মতো নয়। আমাদের ফাল্গুনে মানে যারা শীতপ্রধান দেশে থাকে, তাদের কিন্তু ওরকম আমাদের দেশের মতো ফাল্গুন মাস হয় না। তাদের ফাল্গুন মাসে হয় ঠান্ডা কম থাকে। কিন্তু সবুজ হয় না। আমাদের যেমন সুন্দর সবুজ নতুন, নতুন পাতা গজায়, ফুলগুলো দিয়ে একদম সুন্দর মনে হয় সাজানো, এরকম কখনোই থাকে না। এজন্য বলেছে আমাদের দেশের মতো অন্যান্য মানে আমাদের ফাল্গুন অন্যান্য দেশের ফাল্গুন মাসের মতো নয়। বাংলাদেশের ফাল্গুনে বনের ভিতরে জ্বলে সবুজ আগুন। এই লাইনগুলো, এই ওয়ার্ড গুলো একটু মাথায় রাখবে। তাহলে এগুলো ব্যবহার করে সুন্দর করে যেকোনো সৃজনশীল দিক না কেন এগুলা লিখতে পারবে। আবার তাদের আত্মত্যাগের শক্তি সাহস যোগায় আমাদের মনে। আমাদের প্রত্যেকের ভেতরে গোলাপ ফুলের মতো একটা শহীদ মিনার জেগে ওঠে। আমরা বাংলার বীর সন্তানদের স্মরণ করি প্রতিটি ফুলকণায়। এই কয়েকটা লাইন শুধু মাথায় রাখাটাই হচ্ছে চ্যালেঞ্জ। এবার কবি পরিচিতি একটু পড়ি। হুমায়ুন আজাদ হুমায়ূন আহমেদ আর হুমায়ূনের আজাদের মধ্যে একটু মানে তোমাদের ক্ল্যাশ হতে পারে। এটা একটু খেয়াল রাখবে। উনি হচ্ছেন আজাদ। ঠিক আছে? ১৯৪৭ সালে তৎকালীন ঢাকা জেলার বিক্রমপুরের যেটা এখন মুন্সিগঞ্জ জেলার রাড়ীখালে জন্মগ্রহণ করেন। অবজেক্টিভ এর জন্য ইম্পোর্টেন্ট। কৃতী ছাত্র হিসেবে তিনি তার শিক্ষা জীবন শেষ করেন। কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপক হিসেবে নিয়োজিত ছিলেন। এটাও ইম্পোর্টেন্ট বাংলা বিভাগের টিচার ছিলেন উনি। বাংলা ভাষা ও সাহিত্যের একজন গবেষক হিসেবে তিনি খ্যাতি পেয়েছেন। একাধারে তিনি ছিলেন ভাষাবিজ্ঞানী, কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক। এটাও ইম্পোর্টেন্ট। গবেষণা গ্রন্থ হচ্ছে বাক্যতত্ত্ব। তার গবেষণা গ্রন্থ হচ্ছে বাক্যতত্ত্ব। ইম্পোর্টেন্ট একটা। আর কিশোরদের জন্য আলাদা হচ্ছে লাল নীল। লাল নীল দীপাবলি আমি পড়েছি। তোমরা চাইলে পড়তে পারো। যেটা বাংলাদেশের ইতিহাস সম্পর্কে খুব ভালো একটা ইনফরমেটিভ বই। তথ্য তথ্যবহুল একটা বই হচ্ছে লাল নীল দীপাবলি আর কত নদীর সরোবর। হ্যাঁ? ১৯৮৭ সালে সাহিত্যে অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার পায়। এটাও সালটা এবং কি পুরস্কার পায় এটাও অবজেক্টিভ এর জন্য ইম্পোর্টেন্ট। আর মারা গিয়েছেন ২০০৪ সালে জার্মানির মিউনিখ শহরে। ঠিক আছে? এই হচ্ছে আমাদের এইটা আর অবজেক্টিভ আমি একসাথে করব। কারো যদি কোন প্রশ্ন থাকে বলতে পারো। কারো যদি কোন প্রশ্ন থাকে বলতে পারো। অবজেক্টিভ আমি ৩ টা একসাথেই রেখেছি। খুব সহজ। আরিফুল ম্যাম আমাদের বাড়ির পাশে ৬ টা পজিশন মারা গিয়েছেন। কে মারা গিয়েছেন? আরাফুল কার কথা বলছো? ফাতেহা নূর আ ফেব্রুয়ারি মাসগুলোতে অনেকটা ২১শে ফেব্রুয়ারির কথা তুলে ধরে অনেকটা না। পুরোটাই ২১শে ফেব্রুয়ারির কথা তুলে ধরে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? রিদম কি বলছো? প্রশ্ন নেই। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট টপিকে চলে যাই, হ্যাঁ? আমরা এখন টানা ক্লাস করে একদম শেষ করে দেব। একজন মহিলা মারা গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওকে, তাহলে আমরা এটা শেষ করে দিচ্ছি। এই হলো আমাদের ফাল্গুন মাস, ফাল্গুন মাসের এটা। এখন পাখির কাছে ফুলের কাছে একটু পড়ার চেষ্টা করি। পাখির কাছে ফুলের কাছে মানে কবিতাটার নামটা খুব অদ্ভুত, তাই না? পাখির কাছে আবার ফুলের কাছে। কবিতাটি লিখেছেন আল মাহমুদ। নারকেলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল, ডাবের মতো চাঁদ উঠেছে, ঠান্ডা ও গোলগাল। ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর, ঝিম ধরায় মস্ত শহর কাঁপছিল থরথর। মিনারটাকে দেখছি যেন দাঁড়িয়ে আছেন কেউ,
পাথর ঘাটার গির্জেটা কি লাল পাথরের ঢেউ? দরগাতলা পার হয়ে যেই মোড় ফিরেছি বায়, কোত্থেকে এক উটকো পাহাড় ডাক দিল, আয় আয়। পাহাড়টাকে হাত বুলিয়ে লাল দিঘির ওই পার এগিয়ে দেখি জোনাকিদের বসছে দরবার। আমায় দেখে কলকলিয়ে দিঘির কালো জল বলল, এসো, আমরা সবাই না ঘুমানোর দল, আমরা সবাই না ঘুমানোর দল। পকেট থেকে খোলো তোমার পদ্ম লেখার ভাঁজ, রক্ত জবার ঝোপের কাছে কাব্য হবে আজ। দিঘির কথায় উঠল হেসে ফুল পাখিরা সব, কাব্য হবে, কাব্য কবে, জুড়ল কলরব। কি আর করি পকেট থেকে খুলে ছড়ার বই, পাখির কাছে, ফুলের কাছে মনের কথা কই। মানে কবিতাটা খুব চমৎকার, তাই না? এখন কবিতাটা দেখো, এত ইন্টারেস্টিং লাগছে, দেখে মনে হচ্ছে চোখের সামনে ভাসছে। মানে নারকেলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল। মানে এটা একদম মনে হচ্ছে চোখের সামনে ভাসছে একটা নারকেলের লম্বা মাথা। হঠাৎ করে দেখলাম ডাবের মতো চাঁদ উঠেছে, ঠান্ডা ও গোলগালে। এটা পূর্ণিমা রাতের কথা বলছে। বেসিক্যালি পূর্ণিমা রাতেই হচ্ছে এরকম গোল চাঁদ উঠে এবং ওটা তখন হচ্ছে আকাশটা পরিষ্কার থাকে এবং আশপাশের সবকিছু দেখা যায়। তোমরা দেখেছো কিনা জানি না। তবে আমি মানে আমার প্রচন্ড ভালো লাগে পূর্ণিমা রাতের চাঁদটা। তো এইজন্য বলেছে ঠান্ডা ও গোলকাল। ঠান্ডা বলছে যে যেন বাতাসটাও ঠান্ডা হয়ে যায়। ওয়েদারটা একটা মানে মানে ঠান্ডা শান্তিময় একটা ওয়েদার মনে হয়। ছিটকিনিটা আস্তে খুলে বেরিয়ে গেলাম ঘর। নিজে মানে কবি নিজে বলছে যে আমি বাসা থেকে ছিটকিনিটা খুলে পেরিয়ে গেলাম ঘর। ঘর থেকে বের হয়ে গেলাম আরকি। ঝিম ধরা এই মস্ত শহর কাঁপছিল থরথর। মস্ত শহর কাঁপছিল থরথর। মানে সে যে ঘর থেকে বের হয়ে গেল, হয়তো ভয়ে কাঁপছিল বা বাসায় আসলে কি হবে এরকম মনে হচ্ছিল বা ঠান্ডায় কাঁপছিল এরকমও হতে পারে। মিনারটাকে দেখছি যেন দাঁড়িয়ে আছেন কেউ। মিনার মানে যেটা মানে কোনো একটা স্তম্ভ। শহীদ মিনারের মতো কোনো একটা স্তম্ভ হয়তো মানে দাঁড়িয়ে ছিল। দেখে মানে দূর থেকে অন্ধকারে দেখে মনে হচ্ছে কেউ মনে হয় দাঁড়িয়ে আছে। একটা ভাস্কর্য বা স্তম্ভ দেখে হঠাৎ করে মনে হয় যেন মানে অন্ধকারে দেখলে মনে হয় কেউ যেন দাঁড়িয়ে আছে। ভয় পাওয়া যায়। পাথর ঘাটার গির্জাটা কি লাল পাথরের ঢেউ? উম দেখে মানে একটা গির্জা দেখার পরে মনে হচ্ছে লাল মানে গির্জাটার কালার হচ্ছে লাল। তা দেখে কবি মনে করলেন এটা মনে হয় লাল পাথরের ঢেউ। দরগাতলা পার হয়ে যেই মোড় ফিরেছি মানে এই যে বাসা থেকে বের হয়ে মানে ওদের বাসার সামনে হয়তো দরগাতলা সেটা পার হয়ে যেই যখন একটা বাঁক নিয়েছে মানে রাস্তাটা চেঞ্জ করেছে তখনই কোত্থেকে এক উটকো পাহাড় ডাক দিল, আয় আয়। তখনই সে দেখতে পেল যে দূরে আকাশ মানে পাহাড়গুলো যেন ডাকছে, আয় আয় আমাকে দেখে যা। মানে এই প্রকৃতির একটা সুন্দর বর্ণনা দিয়েছে, হ্যাঁ? পাহাড়টাকে হাত বুলিয়ে লাল দিঘির ওই পার এগিয়ে দেখি জোনাকিদের বসছে দরবার। এই যে মানে পাহাড়টা ডাকছে সে পাহাড়ের কাছে গেল। পাহাড়কে যখন মানে টাচ করলো বা পাহাড়ের কাছে গিয়ে যখন মানে সময় কাটাতে শুরু করলো তখন মনে হচ্ছে যে ওই দেখো জঙ্গলের ভিতরে অনেক জোনাকি পোকা একসাথে। জোনাকি পোকা বেসিক্যালি অনেকগুলো একসাথে থাকে। তোমরা দেখেছো কিনা জানি না। আমার খুব পছন্দ জোনাকি পোকা অন্ধকারে। এখন যেহেতু মানে জঙ্গলই দেখা যায় না সেজন্য জোনাকি পোকাও কমে গিয়েছে। আমায় দেখে কলকলিয়ে দিঘির কালো জল এই মানে নিশ্চয়ই পাহাড়ের পাশেই পানি বা দিঘি কোনো দিঘি বুঝতে পেরেছো তো? লেক। তো লেকের পানি বলছে কি, "এসো, আমরা সবাই না ঘুমানোর" মানে সেও যেমন কবিও যেমন না ঘুমিয়ে বাসা থেকে বের হয়ে গিয়েছে, তার কবির মনে হচ্ছে দিঘিটাও বলছে, "আমিও ঘুমাচ্ছি না। আমরা সবাই না ঘুমানোর দল। আমিও ঘুমাচ্ছি না, তুমিও ঘুমাচ্ছি না। সবাই আমরা জেগে আছি।" পকেট থেকে খোলো তোমার পদ্ম লেখার ভাঁজ। তো বুঝতেই পারছো যে মানে কবি এরকম প্রকৃতি প্রেমিক। যারা প্রকৃতিকে ভালোবাসে তারা কবিতা লিখতেও ভালোবাসে। তো সেই বলছে যে পকেট থেকে খোলো তোমার পদ্ম লেখার ভাঁজ। পদ্ম লেখা মানে হচ্ছে কবিতা। আর লেখার ভাঁজ হচ্ছে সে হয়তো কবিতা লেখে
যে কাগজটা লিখছিল সেটা ভাঁজ করে আ পকেটে রেখেছিল। এজন্য তার মনে হলো দিঘি তার সাথে কথা বলছে, নতুন করে বিজান। আবরার কি বলছো? বিজান মানে কি? আচ্ছা, পকেট থেকে খোলো তোমার পদ্ম লেখার ভাঁজ। তো দিঘি বলছে তোমার পকেটে যে কবিতাটা লেখা আছে সেটা খোলো, খুলে এখন পড়ো। রক্ত জোপার ঝোপের কাছে কাব্য হবে আজ। মানে তুমি এই যে এইখানে দেখো জবা ফুলও আছে। ছবিতে বোঝা যাচ্ছে যে এখানে দিঘি, এখানে পাহাড়, এখানেই রক্তজবা। রক্তজবা মানে লাল রঙের যে জবা ফুলগুলো আছে, জবা ফুলগুলো একসাথে একটা ঝোপের মতো লাগে, তাই না? একসাথে অনেকগুলো ফুল ফোটে। তো এই রক্তজবার ঝোপের কাছে বসে আজকে কবিতা পড়া হবে। আর সেটা বলল কে? দিঘির কালো জল। হ্যাঁ? আবরার বলছে নতুন করে বুঝান। নতুন করে কোনটা বোঝাবো? কোন জায়গাটা? হৃদম পাখির কাছে ফুলের কাছেই পড়াচ্ছি মাশরাফি। আমি জোনাকি পোকা গতকালও দেখেছি। জোনাকি পোকা মানে এখন তেমন দেখা যায় না। এখন এত লাইট জোনাকি পোকা মানে অন্ধকারে দেখা যায়। এখন তো সব জায়গায় রাস্তাঘাটে প্রচুর লাইট মানে আলোকিত থাকে। আর জোনাকি পোকার মজাটাও পাওয়া যায় না। আবরার হ্যাঁ, আবরার কি বলছো? নতুন করে বুঝান পুরো। পুরো বলতে কোন পুরোটুকু? এই কবিতাটা মাত এটাই তো পড়াচ্ছি। আচ্ছা আবার বলছি। পাখির কাছে ফুলের কাছে নারকেলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গোলকাল। আচ্ছা কবি বাসার মধ্যে থেকে হয়তো বারান্দা দিয়ে দেখছে নারকেলের ওই নারকেলের গাছগুলো অনেক লম্বা হয়। দেখেছো মনে হয়। সে লম্বা গাছের মাথায় হঠাৎ দেখলো কি এত সুন্দর একটা চাঁদ উঠেছে যেটা দেখতে একদম ডাবের মতো লাগছে। এবং সে মানে হয়তো পূর্ণিমার চাঁদ সেজন্য অনেক গোল হয়েছে এবং একটা ঠান্ডা একটা বাতাস বইছে সেজন্য তার কাছে মনে হলো মানে অনেক সুন্দর ওয়েদার। সে আ কবি যেহেতু প্রকৃতি প্রেমিক সে কি করলো ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর। উম পেরিয়ে গেলাম ঘর ঝিমধরা এই মস্ত শহর কাঁপছিল থরথর। ঠান্ডা বাতাসে কাঁপছিল থরথর। মিনারটাকে দেখেছি মানে কোনো একটা স্তম্ভ দাঁড়িয়ে ছিল। দেখে মনে হচ্ছিল অন্ধকারে যেন কেউ দাঁড়িয়ে আছে। পাথরঘাটার গির্জেটা কি লাল পাথরের ঢেউ? তার বাসার পাশে কবির বাসার পাশে একটা গির্জে ছিল। গির্জেটা ডেফিনিটলি লাল রঙের পাথর দিয়ে বানানো ছিল। সেজন্য তার কাছে মনে হয়েছে গির্জেটা লাল পাথরের ঢেউ। দরগাতলা পার হয়ে যেই মোড় ফিরেছি মানে এই গির্জাটাও মানে সামনে দিয়ে যে গেল। তারপরে সামনে দরগাতলা পড়েছে। দরগা দরগাতলা পার হয়ে যখনই একটা মোড় বাঁক করেছে মানে হচ্ছে রাস্তাটা চেঞ্জ হয়েছে। কোত্থেকে এক উটকো পাহাড় ডাক দিল আয় আয়। না চেঞ্জ করে দেখে যে পাশে পাহাড়গুলো মনে হয় কবিকে ডাকছে যে আসো আসো আমাকে আমার কাছে আসো। তখনই পাহাড়টার কাছে গিয়েছে পাহাড়টাকে হাত বুলিয়ে লাল দিঘির ওর পাড় যখন পাহাড়টার কাছে গিয়েছে কাছে গিয়ে দেখা যায় ওখানে একটা লাল দিঘি আছে। দিঘি মানে হচ্ছে লেক। সেখানে গিয়ে দেখে ১ম এ জোনাকিদের বসছে দরবার। অনেক জোনাকি পোকা একসাথে মানে তারার মতো আচ্ছা সবার এখানে অনেক জোনাকি আছে। বাহ! চমৎকার। তারপর বলেছে, "আমায় দেখে কলকলিয়ে দিঘির কালো জল" বলল, "এসো আমরা সবাই না ঘুমানোর দল।" মানে এই যে কবিও জেগে আছে, দিঘিও জেগে আছে। দিঘি তো সবসময় জেগে থাকে না? নদী, তারপর সমুদ্র সবসময় জেগে থাকে। সবসময় ঢেউ থাকে। তো সেজন্য বলছে, "আমরা সবাই না ঘুমানোর দল। পকেট থেকে খোলো তোমার পদ্ম লেখার ভাঁজ।" দিঘিটা বলছে কবিকে যে, "তোমার পকেটে যে কবিতাটা লেখা আছে সেই কবিতাটা খোলো। রক্তজপার ঝোপের কাছে কাব্য হবে আজ।" কাব্য মানে কবিতা পড়া হবে। হ্যাঁ? দিঘির কথায় উঠল হেসে ফুল পাখিরা সব। কাব্য হবে, কাব্য হবে, জুড়ল কলরব। মানে দিঘির যে বলল যে আজকে আমরা সবাই মিলে কবিতা পড়বো। এটা শুনে ফুল পাখি যারা ছিল এই গাছে-টাছে তারা সবাই খুব খুশি হলো এবং বলল যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ কাব্য হবে, কাব্য হবে। সবাই যখন একসাথে কথা বলে তখন সেটাকে বলি আমরা কলরব। হ্যাঁ? তো সবাই ফুল পাখিরাও বলছে কাব্য হবে। তারপরে পাখিরাও বলছে কাব্য হবে সেটা একটা অনেক কলরবের মতো হয়ে গেল। কি আর করি পকেট থেকে খুলি ছড়ার বই, পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই।
মানে এখন আর কবি কি বলবে? সবাই যখন বলছে যে হ্যাঁ, কবিতা হবে, কবিতা হবে, কবিতা পড়বো। সেজন্য তার কি করলো? কবি মানে শেষমেশ কবি কবি কি করলো? পকেট থেকে ছড়ার বই খুলে পাখির কাছে, ফুলের কাছে মনের যে কথাগুলো আছে সেটা কবিতা আকারে বলছে। আচ্ছা, আবরারের এখনই ঘুম পাচ্ছে। আরে আবরার তুমি এত বেরসিক কেন? এত সুন্দর কবিতা বললাম, তোমার এখনই ঘুম পাচ্ছে? মাশরাফি বলছে, "আমার গ্রামের বাড়িতে ৫০ প্লাস নারিকেল।" আচ্ছা, নারিকেল গাছ তো ৫০ প্লাস না ১০০ প্লাসও থাকতে পারে। বিশেষ করে যারা নোয়াখালী অঞ্চলের বা দক্ষিণ অঞ্চলের আছে তাদের তো নারিকেল গাছ ম্যান্ডেটরি। আমি দেখেছি নোয়াখালীতে অনেকেই খাবারেও মানে নারিকেল দেয়। এত নারিকেল গাছ। রিদম বলছে, "আমার গ্রামে অনেক জোনাকি আছে।" যাক এখনো গ্রামে কিছু জোনাকি পোকা দেখা যায়। মানে একটু অন্ধকার-টন্ধকার যেখানে থাকে। প্রজন্ম দাস মিউট করেন। কাকে মিউট করব? জুনায়েদ কি বলছো? ম্যাম আমাদের এখানে অনেক জোনাকি আছে। ভেরি গুড। তোমাদের এখানে জোনাকি আছে মানে সেখানে জঙ্গলও আছে। বাঁচতে দাও কবিতাটি পড়েন। বাঁচতে দাও আজকে রাখি নেই। মানে এমসিকিউ করে রাখি নাই। তুমি চাইলে পড়তে পারবো যদি সময় থাকে। হ্যাঁ? আচ্ছা, এই হলো আমাদের কবিতা। আশা করি বুঝতে পেরেছো। কারো কোনো সমস্যা থাকলে জানাও। আমরা একটু শব্দার্থ টিকাটা পড়ে অন্য চ্যাপ্টারে যাব। দেখো, ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গোলগাল। যেটা আমি বলছিলাম যে পূর্ণিমা উঠেছে। জ্যোৎস্না মাখা পূর্ণিমায়। পূর্ণিমা চাঁদ কয়জন দেখেছো একটু জানাও। আমার মনে হয় তোমরা খুব কম মানুষই পূর্ণিমা দেখেছো। শহরে তো জোনাকির মুখও দেখা যায় না। আসলেই তাহেরা যেটা বলল, জোনাকির মুখ দেখা যাবে দূরের কথা। পূর্ণিমায় দেখা যায় না। পূর্ণিমার যে একটা সৌন্দর্য সে জিনিসটা আসলে শহরে শহর তো এখন সব জায়গায় শহরের মতো হয়ে গিয়েছে। শহর জায়গায় কারেন্টের লাইন। আগে যখন আমরা ছোটবেলায় ছিলাম, তখন তো এত বেশি কারেন্ট যেত। আর কারেন্ট গেলেই আমরা এত হুড়হুড় করে বের হয়ে যেতাম। তখনই আমরা জোনাকি পোকা, পূর্ণিমা এগুলা দেখতে পেতাম। এখন কারেন্টও কম যায়। আমরা আম এই সুন্দর জিনিসগুলো দেখতে পাই না। যে পূর্ণিমার যে একটা সৌন্দর্য আছে, অনেকেই জানেই না। আচ্ছা, তারপরে চমৎকারিত্ব সৃষ্টি করেছেন কিভাবে? চাঁদকে ডাবের মতো কল্পনা করে। মানে ডাবটা যেমন দেখবা যে পারফেক্টলি সার্কেল না কিন্তু। ডাবের গোলটা দেখবা পারফেক্টলি কিন্তু একটা সার্কেল না। একটা সার্কেল হয়েছে কিন্তু এবড়ো-থেবড়ো। যেমন পূর্ণিমার চাঁদটাও সেরকম। একদম পারফেক্টলি সার্কেল না, একটু এবড়ো-থেবড়ো আছে। সেজন্য ডাবের মতো কল্পনা করেছে। আচ্ছা, সবাই জোনাকি দেখেছে। ঘটনা কি? ম্যাম কবিতাটি হ্যাঁ, আসলে অনেক সুন্দর। যারা প্রকৃতি পছন্দ করে তাদের জন্য অসম্ভব ভালো। ম্যাম আমি পূর্ণিমা দেখেছি। পূর্ণিমা এখন দেখা মানে কি বলে বিলাসিতা হয়ে গিয়েছে। অনেকেই পূর্ণিমার সময় মানে ঘুরতে যায়। ছুটি নিয়ে যে কবে পূর্ণিমা হবে সেটা দেখার জন্য। ম্যাম আমি যেখানে থাকি সেখানে অনেক জোনাকি আছে। কংগ্রাচুলেশন জোনাকিটা কমন থাকার কথা ছিল কিন্তু সবাই দেখতে পায় না। আচ্ছা। হ্যাঁ, ঠান্ডা ও গোলগাল চাঁদ উঠে পূর্ণিমায়। মানে পূর্ণিমায় মানে চাঁদটা পূর্ণ হয়। সেজন্য গোল হয়। নাহলে আস্তে, আস্তে দেখবা যে বাঁকা থাকতে যখন পুরো পূর্ণিমা হয়, তখন এটা পুরো, পুরো গোল হয় আরকি। মাশরাফি বলছে, "আমি অনেকবার পূর্ণিমার চাঁদ দেখেছি। বিশেষ করে আমার নানা বাড়িতে স্পষ্ট দেখা যায়। আমার নানা বাড়ি ভোলা।" ভেরি গুড। সব জায়গায় পূর্ণিমা স্পষ্ট দেখা যায়। কিন্তু পূর্ণিমার আসল সৌন্দর্য থাকে যদি তুমি নৌকায় থাকতে পারো। হুমায়ূন আহমেদের বই পড়ে আমি আসলে পূর্ণিমার ইয়েটা বুঝতে পেরেছি। পূর্ণিমার এই নৌকায় শুয়ে পূর্ণিমা দেখার আলাদা একটা মজা আছে। আচ্ছা। তারপরে বলেছে থরথর। আমি বলেছিলাম কেঁপে ওঠা। মানে আমরা যখন কাঁপি তখন থরথর করে কাঁপি। মানে এটা একটা দ্বিরুক্ত শব্দ। কাঁপার সময় কাঁপার ক্ষেত্রে আমরা ব্যবহার করি। আচ্ছা, ঠিক আছে। গ্রামেও আজকাল মানে ইয়ে হয় যে ইলেকট্রিসিটি থাকার পর মানে ইলেকট্রিসিটি তো মেইন না। মেইন হচ্ছে তোমার জঙ্গল থাকা। এখন তো গাছপালা কেটে কুটে সব বিল্ডিং-টিল্ডিং করে একাকার করে ফেলেছে। যার কারণে জোনাকি পোকা দেখা যায় না। আচ্ছা, থরথর কেঁপে ওঠার ভাব বোঝায় এমন এখানে শব্দটি সৌন্দর্য ও আবেগ বোঝাতে ব্যবহৃত হয়েছে। মানে এখানে আমি যতদূর বুঝতে পেরেছি যে একটা ঠান্ডা ওয়েদারে তখন মানে একটা মা মানে ওয়েদারে দেখবা যে গা কাটা দিচ্ছে কিন্তু আবার ভালোও লাগছে। এরকম একটা মানে ইমোশনটা এখানে দেখাচ্ছে। মিনার হচ্ছে মসজিদের উঁচু স্তম্ভ, গম্বুজ মুখযুক্ত দালান। যে জায়গাটায় হচ্ছে আজান দেয়। হ্যাঁ? গির্জে খ্রিস্টানদের উপাসনালয়। উটকো মানে অপ্রয়োজনীয় ও অপ্রত্যাশিত।
আমি তোমাদের আবারও বলছি যেগুলো তোমার একবারে আনসার করা যায়। যেমন এখানে আম মিনারের কথা বলেছে, আবার উটকোর কথা বলেছে। উটকো অপ্রয়োজনীয়, অপ্রত্যাশিত এটুকু দিলেই হয়ে যায়। তো এইগুলো যেগুলো এক কথায় বা ২ কথায় আনসার করা যায় সেগুলো হচ্ছে এমসিকিউর জন্য হুম, ইম্পোর্টেন্ট। হ্যাঁ? আর যেগুলো একটু বড় আ যেমন পদ্য লেখার ভাঁজ এগুলো হচ্ছে সৃজনশীলের ক নাম্বারের জন্য ইম্পোর্টেন্ট। হ্যাঁ? কলরব, কোলাহল এটাও হচ্ছে এমসিকিউর জন্য ইম্পোর্টেন্ট। ঠিক আছে? আবারও বললাম। পাঠ পরিচিতি মানে আমি মনে হয় তোমরা বুঝতে পেরেছ। তারপরেও একটু কয়েকটা লাইন বলছি যেগুলো তোমাদের সৃজনশীলের জন্য ইম্পোর্টেন্ট গ এবং ঘ এর জন্য। এই পাঠ পরিচিতিটা যারা পারবে বা পাঠ পরিচিতির কয়েকটা লাইন যাদের মাথায় থাকবে তাদের জন্য সৃজনশীল হচ্ছে পানিভাত। হ্যাঁ? বেসিক্যালি এখানে কি বুঝিয়েছে এই যে কবির নিসর্গ প্রেম গভীর মমত্বের সঙ্গে ফুটে উঠেছে। এই লাইনটা একদম মাথায় গেঁথে ফেলবে। এই কবিতায় কবি প্রকৃতির বিচিত্র সৌন্দর্যের কাছে যেতে চান, তাদের সঙ্গে মিশে যেতে চান। প্রকৃতি যেন মানুষের পরম আত্মীয় সখা। কবি মনোরম সেই প্রকৃতির আহ্বান শুনতে চান। জড় প্রকৃতি, জীব আচ্ছা, জীব প্রকৃতির মধ্যে যে নিবিড় সম্পর্ক বিদ্যমান, সেই সম্পর্কের সৌন্দর্য ও আনন্দ অনুভব করেন। এই যে দেখো, এই লাইনটাও মাথায় একদম ঢুকিয়ে ফেলবে। এই ২ টা লাইন ইউজ করে যেকোনো সৃজনশীলের আনসার করতে পারবে। হ্যাঁ? আর তার ছড়া কবিতার খাতা ভরে ওঠে প্রকৃতির এগুলো বাকিটা তোমরা নিজেদের মতো করো। কিন্তু ২-৩ টা লাইন যেটা মেইন কোর লাইন সেগুলো অবশ্যই মানে ভুলবে না। আর কবি পরিচিত বলছে বাংলাদেশের অন্যতম প্রধান কবি আল মাহমুদ ১৯৩৬ সালের ব্রাহ্মণবাড়িয়া জেলার মোরাইল গ্রামে জন্মগ্রহণ করেন। ব্রাহ্মণবাড়িয়ার জর্জ সিক্স স্কুল থেকে তিনি প্রবেশিকা, প্রবেশিকা মানে এসএসসি আরকি। হ্যাঁ, এটা এত বেশি ইম্পোর্টেন্ট না। সাংবাদিকতা চাকরি ছিল তার পেশা। এটা একটু ইম্পোর্টেন্ট। এমসিকিউ আসতে পারে। গণকণ্ঠ আর কর্ণফুলী পত্রিকার সম্পাদক ছিলেন। মাঝে দীর্ঘ সময় তিনি বাংলাদেশের শিল্পকলা একাডেমিতে চাকরি করেছেন। পরিচালক হিসেবে ১৯৫৫ সালে ৯৫ সালে অবসর গ্রহণ করেন। মৃত্যুর কথা লেখা নাই। ও না আছে। মারা গিয়েছেন এই যে রিসেন্টলি মারা গিয়েছেন ২০১৯ সালে। খুব সম্ভবত করোনার সময়। আচ্ছা প্রকাশিত বই এগুলো একটু মনে রাখবে। লোকান্তর, কালের কলস, সোনালী কামিন এগুলো একদম মাথায় ঢুকিয়ে ফেলবে। উনি অনেক ইম্পোর্টেন্ট একজন কবি। পর্দা দুলে ওঠো, মিথ্যাবাদী রাখাল, একচক্ষু হরিণ, আরব্য রজনীর রাজহাঁস, পাখির কাছে, ফুলের কাছে। ঠিক আছে? পুরস্কারের দরকার নেই। শুধু মৃত্যুর সালটা মনে রাখলেই চলবে। এখন বলো কারো কোনো মানে ইয়ে আছে কিনা? প্রবলেম আছে কিনা? তাহেরা কি বলছে? আমি অনেকবার পূর্ণিমা চাঁদ আচ্ছা আমার নানার অনেক বড় বাগান আছে ও খানা বুঝতে পারছি না মাশরাফি। ওখানে তো জোনাকি পোকাও থাকে, সাপও থাকে। হ্যাঁ, সাপও থাকবে, জোনাকি পোকাও থাকবে। তা ওরা কোথায় যাবে? ওরাও তো একটা প্রাণী না? আরাফুল কি বলছো? ম্যাম আমাদের বাড়ি তো গ্রামে, গ্রামেও আজকাল পাওয়া যায় না। সব গ্রামে পাওয়া যায় না। মিস করি আ মিস আ কোথায় জন্মগ্রহণ করেন? ব্রাহ্মণবাড়িয়াতে জন্মগ্রহণ করেন। কবি পরিচিতিটা পড়লেই পাবে। নিহা, আমি জোনাকি দেখি না। ভেরি স্যাড। এটা আসলে খুবই স্যাড ব্যাপার। জোনাকি দেখবা মনটা ভালো হয়ে যাবে। প্রকৃতির কাছে যাবা মাঝে। তাহলে দেখবা মন ভালো হয়ে গিয়েছে। আমাদের এই প্রজন্মের সমস্যা হচ্ছে আমরা সুস্থ বিনোদনকে সবসময় অনুৎসাহিত করি। ঘুরতে যাওয়াটা সুস্থ বিনোদনের একটা মাধ্যম। ঘুরতে যাওয়া উচিত। সবারই ঘুরতে যাওয়া উচিত। ফাতেহা নূর আমি দেখেছি। আচ্ছা, যারা দেখেছো তারা লাকি। খুব কম মানুষই এখন দেখতে পারে। আচ্ছা, এখন আসমানি পড়াবো? হ্যাঁ, পড়াচ্ছি। তাহেরা ম্যাম আমার মনে হচ্ছে বাংলা আপনার মনে হচ্ছে বাংলা অনেক পছন্দ। আমি তো বাংলারই। বাংলা অপছন্দ হওয়ার কোনো কারণ আছে বলো? আমি যদি বাংলাকে অপছন্দ করি তাহলে তো আমার দেশকে আমি অপছন্দ করি। দেশকে তো অপছন্দ করতে পারব না। 'বাঁচতে দাও' কবিতাটি পড়েন। আচ্ছা, আসমানির পরে যদি সময় পাই ডেফিনিটলি 'বাঁচতে দাও' পড়াবো। তবে এমসিকিউ করানোর পর, হ্যাঁ? সময় থাকলে। আচ্ছা, কারো কোনো সমস্যা নাই তাহলে? কারো কোনো সমস্যা নাই তাহলে? বোঝা গেল? শ্রীপর্ণা বলছো আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। আচ্ছা, ব্রাহ্মণবাড়ির কোথায় তোমার জেলা? আবরার ম্যাম আমি সৃজনশীল লিখতে আটকে যাই। সেজন্যই তো বুদ্ধি দিলাম। পাঠ পরিচিতির কয়েকটা লাইনও মেনশন করে দিলাম।
যে লাইনগুলো মাথায় রাখলে যদি তুমি সৃজনশীল বাইরে থেকেও আসে, তোমার লেখা আটকাবে না। এই কয়েকটা লেখা দিয়ে তুমি শুধু সাদৃশ্য, বই সাদৃশ্য করে ফেলবে। আর তো কিছু করার নাই। আচ্ছা, মাশরাফি বলছে নো প্রবলেম। তার মানে কারোই কোনো প্রবলেম নাই। ঠিক আছে, আমি ধরে নিলাম কারো কোনো প্রবলেম নাই। আমি নেক্সট যাচ্ছি। পাখির কাছে ফুলের গাছে পড়লাম। আচ্ছা, বাঁচতে দাও কবিতাটা যে মানে চেয়েছো যে পড়াই তার আগে আমি হচ্ছে আ আসমানিটা শেষ করে তারপরে এমসিকিউ করাবো। এমসিকিউ পড়ার পর সময় থাকলে ডেফিনিটলি বাঁচতে দাও পড়াবো। কোন সমস্যা নেই। আচ্ছা, আসমানিটা আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দ। মানে শুধু আসমানি না, আমার কি যেন বলে? এই জসীমউদ্দিনের প্রায় সব কবিতাই পছন্দ। মানে রবীন্দ্রনাথের পর বাংলাকে বুঝতে হলে না, রবীন্দ্রনাথের পর বাংলাকে বুঝতে হলে ২ জন কবিতার কবিতা পড়া উচিত। একটা হচ্ছে ২ জন কবির কবিতা পড়া উচিত। একটা হচ্ছে জসীমউদ্দিন, আরেকজন হচ্ছে জীবনানন্দ দাশ। এই ২ জনের কবিতা যদি না পড়ি তাহলে আসলে আমরা বাঙালি বলে মানে অভিহিত হব না আসলে। বাংলাকে চিনব না, বাংলাকে ভালোবাসতে শিখব না। ২ জন মানুষ মানে বাংলাদেশের প্রকৃতি নিয়ে বা এমনভাবে লিখে গিয়েছে যে বাংলাকে যে কেউ ভালোবাসতে বাধ্য। আচ্ছা, আসমানীকে দেখো একটু কবিতাটা শোনো। কবিতাটা খুবই বিখ্যাত একটা কবিতা। এই কবিতা আমি দেখেছি এজন্য যে এই কবিতাটা শুধু যে ক্লাস 6 এ পড়লাম তা না। এই কবিতা যদি মনে মাথায় গেঁথে রাখো সারা জীবন তোমাদেরকে মানে মনে থাকবে এটা। হ্যাঁ? তো আমরা আজকে আসমানীটা পড়ি। আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি। একটু খানি হাওয়া দিলেই ঘর নড়বড় করে, তারই তলে আসমানীরা থাকে বছর ভরে। পেটটি ভরে পায় না খেতে, বুকের কখান হাড়, সাক্ষী দেছে অনাহারে কদিন গেছে তার। মিষ্টি তাহার মুখটি হতে হাসির প্রদীপ রাশি, থাপড়েতে নিবিয়ে গেছে দারুণ অভাব আসি। পরনে তার শতেক তালির শতেক ছেঁড়া বাস, সোনালি তার গাঢ় বরণের করছে উপহাস। ভোমর কালো চোখ দুটিতে নাই কৌতুক হাসি, সেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি। বাঁশির মতো সুরটি গলায় ক্ষয় হলো তাই কেঁদে, হয়নি সুযোগ লয় যে সুর গানের সুরে বেঁধে। আসমানীদের বাড়ির ধারে পদ্ম পুকুর ভরে, ব্যাঙের ছানা শ্যাওলা পানা কিলবিলবিল করে। ম্যালেরিয়ার মশক সেথা বিষ গুলিয়ে জলে, সেই জলেতে রান্না খাওয়া আসমানীদের জলে। পেটটি তাহার ফুলছে পিলয়ে, নিতুই যে জ্বর তার, বৈদ্য ডেকে ওষুধ করে পয়সা নাহি আর। আচ্ছা, খুব সংক্ষিপ্ত করে দেওয়া আছে। একটা কথা বলে নেই, এই যে আসমানির যে ক্যারেক্টারটা জসীমউদ্দিন লিখেছেন, এটা কিন্তু সত্য ঘটনা। এবং এই আসমানি কিছুদিন আগে মারা গিয়েছেন। এই আসমানি মানে সবাই আসমানিকে এই কবিতা পড়ার পরে আসমানিকে দেখার জন্য অনেকেই ভিড় করত যে আসমানিকে দেখতে যাবো। তোমরা এখনো যদি সার্চ দাও আসমানি মানে যিনি যাকে নিয়ে কবিতাটা লেখা, সেই আসমানিকে দেখতে পাবে। হ্যাঁ, Google এ সার্চ দিলেই দেখতে পাবে যে আসমানি মানে ওর বয়স্ক একটা চেহারা দেখতে পাবে অবশ্য। তো এই আসমানির কথা মানে আ কবিতা পড়েই বুঝতে পারছো এবং কবিতা পড়েই মনে হচ্ছে যে না আসমানি আমাদের সামনে বসে আছে, তাই না? এখন আচ্ছা আজান দিচ্ছে, আজান দিবে তখন আমি একটু পজ করে দেব। আচ্ছা? আজান শেষ হলে আমরা আসবো। ম্যাম আপনি কি আসমানকে দেখেছেন? হ্যাঁ, আসমানকে Google এ সার্চ দিলে যে কেউ দেখতে পাবে। মানে আমি সামনাসামনি দেখিনি কিন্তু উনি কিছুদিন আগেই মারা গিয়েছেন। তখনও নিউজ হয়েছে বা যতদিন বেঁচে ছিলেন ততদিন সবাই যে দেখতে যেত সেটাও নিউজ হয়েছে বা নিউজ চ্যানেলের ওরা যেত দেখতে যে আমরা জসীমউদ্দিনের আসমানীকে দেখতে গিয়েছি এরকম একটা নিউজও হতো। আমি চেষ্টা করব আজানের পরে এসে তোমাদেরকে দেখানোর জন্য। ঠিক আছে? এই আজান দিলে আমরা মানে পজ করে দেব। আগেই বলে নিলাম।
আচ্ছা, আসমানীরে দেখতে যদি তোমরা সবাই চাও, তোমরা যদি সবাই মিলে আসমানীকে দেখতে চাও তাহলে রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। রহিমদ্দির ছোট্ট একটা বাড়ি আছে। মানে খুব সম্ভবত রহিমদ্দি আসমানীর বাবা। তার ছোট্ট বাড়ি রসুলপুরে আসমানী থাকে। বাড়ি তো নয়, পাখির বাসা, ভেন্না পাতার ছানি মানে পাতা দিয়ে বানানো। ভেন্না পাতার মানে এখন তো টিনের চাল দেয়। তখন তো টিনের চাল ছিল না। আর বোঝাই যাচ্ছে যে আসমানের খুবই দরিদ্র পরিবারের একটা মেয়ে। তো তাদের বাসা অবশ্যই টিনের হবে না। মানে আর টিনের আগে করতো না। আগে যারা একটু বড়লোক ছিল তারা মাটি দিয়ে বানাতো। উপরে টিনের হয়তো দিত। কিন্তু আসমানীদের বাসা হচ্ছে ভেন্না পাতার ছানি। ভেন্না পাতা হচ্ছে এক ধরনের পাতা। আ মানে তার মূল উদ্দেশ্য ছিল একজনের দারিদ্র্য দেখানো। যে তাহেরা যেটা বললে আসমানীকে নিয়ে জসীমউদ্দিন কোন আচ্ছা যারা কবিতা লেখেন তাদের তো একটা টপিক দরকার, তাই না? তারা হয়তো দেশকে নিয়ে লিখবেন বা প্রকৃতিকে নিয়ে লিখবেন। জসীমউদ্দিনের কবিতা লেখার মোটিভ ছিল তার মানে আসমানি যে দারিদ্র্য বা বাংলাদেশের যে দারিদ্র্য অবস্থা সেটা ফুটিয়ে তোলা। এটাই ছিল মানে পার্সোনাল কোনো রিলেশন ছিল না। তোমরা যদি মনে করে থাকো যে এই আসমানিকে নিয়ে কেন জসীমউদ্দিন কবিতা লিখবেন। পার্সোনাল কোনো রিলেশন তখন মানে তখনকার সময়ে এই জিনিসগুলো আসলে চিন্তা করা হয় নাই। হ্যাঁ? তখন আসমানিকে হয়তো জসীমউদ্দিনের বাড়ির পাশেই আসমানির বাড়ি। সেই চিন্তা করে উনি যখন দেখেছেন যে আসমানির দারিদ্র্যের অবস্থা বা আসমানির যে মানে শুধু আসমানিকে না এখানে আসলে আম দারিদ্র্যে যারা থাকে তাদের প্রত্যেকেরই আচ্ছা রিদম অলরেডি দেখে ফেলেছে আসমানির ছবি। আ দারিদ্র্যে যারা থাকে বা দারিদ্র্যের প্রকৃতি কিরকম সেটাও বোঝানোর জন্য আসলে এই কবিতাটার অবতারণা। আর কোনো উদ্দেশ্য নাই। আচ্ছা, তারপরে দেখো একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি। এই যে দারিদ্র্যের অবস্থা এটা কিন্তু এখনো আছে। এখনো অনেক মানুষের বাসায় দেখবা বৃষ্টি হলে ভিতরে পানি পড়ে। হ্যাঁ? তারই তলে আসমানে যে ফাতিহা নূরও দেখে ফেলেছে আমি মাত্র দেখলাম। তারপরে তারই তলে আসমানীরা থাকে বছর ভরে। পেটটি ভরে পায় না খেতে বুকের কখান হাড়। মানে এত শুকনা যে হাড়গুলো গোনা যায়। যে পেট ভরে খেতে পারে না। হয়তো ২-৩ দিনে ১ দিন খেতে পায় কিংবা হয়তো ভাতের মার খেয়েই থাকে। কি পরিমাণ দারিদ্র্য ছিল। তো সেই অবস্থাটাই ব্যাখ্যা করেছেন। বুকের কখান হাড় সাক্ষী দিছে অনাহারে কদিন গেছে তার। মানে এই যে হাড্ডিগুলো গোনা যাচ্ছে, কয়দিন যে সে অনাহারে মানে না খেয়ে ছিল সেটাই সাক্ষী দিচ্ছে বুকের হাড়গুলো। মিষ্টি তাহার মুখটি হতে হাসির প্রদীপ রাশি। মানে এই যে দরিদ্র না খেয়ে আছে তারপরেও মুখের হাসি ছিল। থাপড়েতে নিভিয়ে গেছে দারুণ অভাব আসি। মানে হাসির মুখটার মধ্যেও একটা অভাবের ছাপ ছিল সেটাই বুঝিয়েছে। পরনে তার শতেক তালির শতেক ছেঁড়া বাস। মানে শাড়িগুলো তো শাড়ির ছবিটা দেখলেই বুঝবে। না শাড়ির ভিতরে মানে অনেকগুলো তালি। হয়তো একটুখানি ছিঁড়ে গিয়েছে, ওই জায়গাটা আবার মানে অন্য একটা কাপড় দিয়ে রেখেছে। ধন্যবাদ ম্যাম আপনার বলা সৃজনশীল কাজে লাগবে। ঠিক আছে। আচ্ছা। তারপরে দেখো এই তালি দেওয়া ইয়াটা কিন্তু এখন আর নাই। কিন্তু আগে কিন্তু এই যে তালি দিয়ে বিভিন্ন জায়গায় এখন এগুলো ফ্যাশন হয়ে গিয়েছে, তাই না? অনেকেই দেখবা জিন্সের মধ্যে একটার উপরে আরেকটা জিন্সে তালি দিয়ে বলে যে এটা খুব নতুন ফ্যাশন। অথচ এরা কিন্তু যারা অভাবে থাকে তারা হয়তো নতুন জামা কিনতে পারে না বা নতুন শাড়ি কিনতে পারছে না বলে এই তালি দেওয়া কাপড় পরছে। আচ্ছা। তারপরে দেখো সোনালি তার গার বরণের করছে উপহাস। মানে গায়ের রংটা ফর্সা হয়তো ছিল কিন্তু ওই যে না খেতে অভাবে বা সু তেল দেওয়ার কোনো ইয়া নাই। সুন্দর করে সাবান দিয়ে গোসল করে নাই। কোনো এই যে সোনালি হয়ে গিয়েছে। ভ্রমর কালো চোখ দুটিতে নাই কৌতুক হাসি। যেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি, রাশি। মানে কৌতুক হাসি মানে মনের ভিতরে আসলে শান্তি না থাকলে চাদর দেন। মনের ভিতরে শান্তি না থাকলে আসলে মানে কোনোভাবেই মানে মুখে কৌতুক হাসে না। মানে মজা করার যে ব্যাপারটা সেটা আসে না। তো সেটাই বলছে যে কৌতুক হাসি ছিল না। সেখান দিয়ে শুধু পানি পড়তো চোখ দিয়ে। বাঁশির মতো সুরটি গলায় ক্ষয় হলো তাই কেঁদে। মানে এই যে খাবারের জন্য একটা আম আ আ হাহাকার সেজন্য বলতো যে বাঁশির মতো সুরটি গলায় ক্ষয় হলো তাই কেঁদে
হয়নি সুযোগ, লয় যে সুর, গানের সুরে ভেসে মানে গান করার মতো সুযোগ কোত্থেকে আসবে? আগে ভাত নাই, ভাতের জন্য হাহাকার করতে, করতেই গলা ক্ষয় হয়ে গেল। আসমানীদের বাড়ির ধারে পদ্মপুকুর ভরে ব্যাঙের ছানা শ্যাওলাপানা কিলবিল কিল করে। মানে এই যে আশেপাশে হয়তো ডোবা এলাকায় থাকেন, তো সেখানে হয়তো পদ্মপুকুর ভরে ব্যাঙের ছানা কিলবিল, কিলবিল করে। তারপর সেখানে পানিগুলো এত নোংরা যে সেখানে নোংরা পানিই তো মশা হয়। তো সেই পানিতে নোংরা পানিতে মশাগুলো হয়। সেই পানিটাই ওরা রান্না খাওয়া করে। মানে সেটা দিয়েই সেরা রান্না করছে, সেটা দিয়েই খাচ্ছে। মানে কি পরিমাণ আ মানে গরিব অবস্থা সেটাই উনি তুলে ধরেছেন। পেটটি তাহার ফুলেছে পিলেয়। মানে এই যে নোংরা পানি খাচ্ছে তার মানে পেটে কোনো সমস্যা হবে। পিলেয় মানে ধরো ডায়রিয়া টাইপের কোনো রোগ। নিতুই যে জ্বর তার মানে নিতুই জ্বর মানে হচ্ছে রেগুলার জ্বর আসে। মানে এই যে উল্টাপাল্টা খাচ্ছে, ময়লা পানি খাচ্ছে বা তারপরে হচ্ছে চিকিৎসা নাই, কোনো আম শাকসবজি খাওয়া, ভালো খাবার-দাবার নাই। তার রোগ প্রতিরোধ ক্ষমতা ডেফিনিটলি কমে গিয়েছে। তো সেজন্য মানে নিতুই যে জ্বর মানে ঘন, ঘন তার জ্বর আসে। বৈদ্য ডেকে ওষুধ করে পয়সা নাহি আর। এই যে তারপরে যে ডাক্তার ডেকে যে ওষুধ খাবে সেই পয়সাও নেই। এক তো ঠিকমতো খেতেও পারছে না, না মানে উল্টাপাল্টা খেয়ে তার অসুস্থতা বাড়ছে। কিন্তু আবার ডাক্তার যে ডাকবে সেই অবস্থাও নাই। এই হচ্ছে কবিতা। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ। কারো কোনো সমস্যা আছে কিনা একটু দেখি। অনেক কথা হচ্ছে ম্যাম আজান দিচ্ছে। আচ্ছা এখানে আজান যখন দিবে তখন ওই যে সাউন্ড হয় বেশি তখনই আমি পজ করে দিব। ম্যাম আপনি কি আচ্ছা আসমানে কি নিরসিম কোন তার মানে মূল উদ্দেশ্য ছিল? আচ্ছা। পড়েছি রিদম বলছে ম্যাম আসমানের ছবি দেখলাম। ঠিক আছে। ফাতেহা নূরও দেখেছে। জুনায়েদ ম্যাম আমাদের এখানে সবসময় জোনাকি থাকে। ভেরি গুড। তোমাদের এখানে দাওয়াত দাও আমরা ঘুরতে আসি। নাবিহা আচ্ছা কোনো সমস্যা নাই। হুমায়ুন আক্তার, আদিবা ম্যাম এইটা মানে তোমারটা লোড হচ্ছে। লোড হোক আমি আরেকজনেরটা দেখে আসি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি বলেছি না বয়স্ক একটা ছবি আসছে। মানে উনি বয়স হওয়ার পরেই উনাকে দেখাচ্ছে আরকি। আব্দুল্লাহ এত কি বলেছে? আমি দেখেছি। আচ্ছা আব্দুল্লাহ দেখেছো। কংগ্রাচুলেশন তুমি দেখতে পেয়েছো। নুসরাত জাহান নেহা, ক্লিয়ার ম্যাম। ওকে। তাহেরা সমস্যা নেই। হিয়া মিস এটা আমার পরীক্ষায় নেই। কংগ্রাচুলেশনস পরীক্ষায় নেই। জীবনে থাকলেই হবে। পরীক্ষার জন্য পড়ো নাকি তোমরা? আম শোনো জানার জন্য পড়বে। কখনো পরীক্ষার জন্য পড়বে না। ঠিক আছে? হ্যাঁ, আসমানের বাড়িও দেখার কথা। আসমানের বাড়ি জসীমউদ্দিনের বাড়ির কাছেই। আচ্ছা, এবার দেখো শব্দার্থ ও টিকা। ভেন্না পাতা মানে এক ধরনের গাছ। যে গরিব মানুষ এই গাছের পাতা ঘরের ছাউনি হিসেবে ব্যবহার করত। মানে একদম আম কলা গাছের মতো, কলা পাতার মতো কিছুটা। খালি কোনমতে ঢেকে থাকে আরকি। সাক্ষী কোনো ঘটনার ঘটনা যে সামনে থেকে দেখে এবং দরকারি জায়গায় প্রকাশ করে প্রত্যক্ষদর্শী। এটা হচ্ছে সৃজনশীলে ১ নম্বরে থাকতে পারে। দেশে দিয়েছে শব্দের আঞ্চলিক রূপ এটাও ১ নম্বরে থাকবে সৃজনশীলের। অনাহারের আহার বা খাবার ছাড়া না খেয়ে বা অভুক্ত থাকা এটা এমসিকিউ তে থাকবে। হাসির প্রদীপ রাশি, প্রদীপ যেমন আলো ছড়ায় তেমনি হাসি মুখমণ্ডলকে উজ্জ্বল করে, আনন্দময় অনুভূতি প্রকাশ করে। আচ্ছা জুনায়েদ দাওয়াত দিয়েছে। ঠিক আছে জুনায়েদ আসবো ইনশাআল্লাহ। বাস মানে পোশাক বা জামা। আচ্ছা এটা একটু কনফিউশন হতে পারে। একটা বাস হচ্ছে বাসস্থান। হ্যাঁ? আরেকটা বাস হচ্ছে বাস করা। আর এই বাস হচ্ছে পোশাক বা জামা। মানে আবাস বোঝায় না? আবাস হচ্ছে আবাসস্থল। আর এই বাস হচ্ছে মানে পোশাক আর জামা। এটা এমসিকিউ তে থাকতে পারে। গার মানে গায়ের, শরীরের। মানে অনেক আঞ্চলিক শব্দ ব্যবহার করেছে, হ্যাঁ? আন তারপরে হচ্ছে বরণের মানে বর্ণের কথাটা যে বর্ণ এটাকেই মানে ভেঙে বলেছে বরণের, হ্যাঁ? এই যে এই কথাটা। বর্ণ কথাটাকে ভেঙে বলেছে। উপহাস, ঠাট্টা, মশক, মশা, পিলে মানে প্লীহা। প্লীহা হচ্ছে পাকস্থলীর বাম পাশের একটি অঙ্গ। এই অঙ্গের অসুখ হলে পেট ফুলে ওঠে। আচ্ছা মানে পাকস্থলীর মানে যখনই তোমার আলসার টাইপের হবে আরকি। আলসার রোগ হয় না? যে পেটে মানে ঠিকমতো হজম হচ্ছে না। যেহেতু তাদের খাবারের
সমস্যা ছিল। ঠিকমতো খেতেও পারত না, আবার খেতেও ময়লা জিনিস তাদের এই সমস্যাটা মানে এই রোগটা হওয়াটা খুব স্বাভাবিক। নিতুই মানে নিত্য বা প্রতিদিন রোজ এটি একটি কাব্যিক পদ, বৈদ্য হচ্ছে কবিরাজ। আচ্ছা, এগুলো সব হচ্ছে এমসিকিউ এর জন্য। এবার দেখো উদ্দেশ্য চেয়েছিলে। এই তাহেরা বলছিল কি জন্য পড়েছে? মানুষের প্রতি সহানুভূতি ও সামাজিক দায়বোধ জাগ্রত করা যে, আমরা যারা খাবার নষ্ট করি বা আমরা হয়তো অনেক টাকা অনেকভাবে উড়াই। আমরা একদিক দিয়ে উড়াচ্ছি আবার কিছু মানুষের এরকম অবস্থা। এই যে মানুষের প্রতি এই সহানুভূতিটা, এইটা সহানুভূতিটা যেন উম মানে জেগে ওঠে এবং আমাদের যে দায়িত্ব আছে এসব মানুষকে সাহায্য করা, সে দায়িত্ববোধটাও জাগ্রত করাও একটা উদ্দেশ্য ছিল। আচ্ছা, এই কয়েকটা লাইন আমি বলে দিব, এগুলো মাথায় রাখবে। যেমন আসমানি কবিতায় সাধারণ মানুষের প্রতি বিশেষত গ্রামের শিশুদের দুঃখ, কষ্টময় জীবনের প্রতি মমতাময় অনুভূতির নান্দনিক প্রকাশ ঘটেছে। যেকোনো সৃজনশীল হোক না কেন এই লাইনটা লাগবে, রাখবাই। মেইন থিম, কোর থিম। আসমানি গরিব, তাদের বাসা পাখির বাসার মতো হালকা। এইগুলা তোমরা নিজেদের মতো লিখতে পারবা। কিন্তু এই লাইনটা ডেফিনিটলি লাগবে। অনেক দরদ দিয়ে কবি আসমানি জীবনের চিত্র এঁকেছেন। তা আমাদের সহানুভূতি ও সামাজিক দায়বোধ জেগে ওঠে। এই লাইনটাও রাখতে হবে। আচ্ছা, কবি হচ্ছে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করে। খুবই ইম্পোর্টেন্ট, খুবই ইম্পোর্টেন্ট। এই কবির আ উম বাড়ি এবং ওই কবির জন্মসাল একদম মানে মাথার ভিতরে গেঁথে ফেলবে, হ্যাঁ? ছাত্রজীবন থেকে তার কবিতা রচনার শুরু। তিনি যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তখনই তার কবর কবিতাটা, "এইখানে আমার দাদির কবর" তোমরা পড়েছ কিনা জানি না। ওই কবিতাটাও প্রচন্ড চমৎকার একটা কবিতা। এটা পড়ে দেখতে পারো। আ তখন ইউনিভার্সিটির স্টুডেন্ট, তখনই হচ্ছে তার কবিতা আম প্রবেশিকা পরীক্ষায় মানে এসএসসি পরীক্ষায় বাংলা সংকলনের স্থান পায়। হ্যাঁ? আমরা এই কবিতা পড়েছি ইন্টারমিডিয়েটে। এখন কোন বইয়ে আছে আমি জানি না। তবে তোমরা চাইলেই এটা সার্চ করে পড়তে পারো। তার কবিতায় বাংলা গ্রাম বাংলার জীবন ও প্রকৃতির ছবি ফুটে ওঠে সহজ সরল সাবলীল ও মানে সরল ভাষা সাবলীল ছন্দে। এটাও ইম্পোর্টেন্ট এমসিকিউ এর জন্য। কারো কোনো সমস্যা আছে কিনা একটু আমাকে জানাও। মিস কবি জসিমউদ্দিন কবে কোথায় মৃত্যুবরণ করেন? মিস জসিমউদ্দিন এই যে আসমানির আগেই মৃত্যুবরণ করেন। এই দেখো ১৯৭৬ সালে। কবি কাজী নজরুল ইসলামও ১৯৭৬ সালে মৃত্যুবরণ করেন। কবি জসিমউদ্দিনও ১৯৭৬ সালে মৃত্যুবরণ করেন। কাজী নজরুল ইসলামও ঢাকায় মৃত্যুবরণ করেন। উনিও ঢাকায় মৃত্যুবরণ ১৯৭৬ সালে অনেক কবির মা বা মানে বোদ্ধা মানুষজন মারা গিয়েছেন। আচ্ছা, ইম্পোর্টেন্ট আরেকটা ব্যাপার হচ্ছে নকশিকাঁথার মাঠ মাথায় রাখবে, সুজনবাদিয়ার ঘাট এগুলো সব মাথার ভিতর ঢুকিয়ে ফেলবে। এগুলো শুধু এখন কাজে লাগবে তা না। আমি বারবার বলছি। যেগুলো বলছি সেগুলো মানে সারা জীবন কাজে লাগে। এই যে এখনো আমাদের কোনো চাকরির পরীক্ষা দিতে গেলে আমার এগুলা আবার পড়তে হয়, আবার পড়তে হয়। এখনই যদি তোমরা ভালো করে পড়ে ফেলো, আর তোমাদের কষ্ট হবে না। হ্যাঁ? শিশুদের জন্য ডালিম কুমার এটাও ইম্পোর্টেন্ট। শিশুদের জন্য কি বই লিখেছেন? আর কর্মজীবন শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে টিচার ছিলেন উনি। দীর্ঘদিন কাজ করেন সরকারের প্রচার বিভাগে ৭৬ সালে মারা যান। আচ্ছা, আর কোন প্রশ্ন আছে কিনা জানাও। আমি এখন অবজেক্টিভ এ চলে যাব। ম্যাম আসেন আমাদের বাড়িতে। আচ্ছা, আমি একা আসলে হবে? সবাইকে নিয়ে আসতে হবে। আমি একা দাওয়াত খেতে গেলে তো সবাই মাইন্ড করবে। নাবিহা মিস সালে মারা গেছে। আসমানি হ্যাঁ, সেটাই তো বললাম। আসমানি ২০২৫ সালে কি মারা গেছে? আমি কিছুদিন আগে মারা গিয়েছে এটা জানি। কিন্তু এটা কত সাল আমার খেয়াল নেই। তবে জসিমউদ্দিন ১৯৭৬ সালে মারা গেছে এটা আমি জানি। এটা আমার পরীক্ষা নেই। আচ্ছা এক কথা কবার বলছো? পরীক্ষায় নেই ঠিক আছে, বুঝতে পেরেছি। রিদম, ম্যাম আসমানির বাড়ি দেখেছি। হ্যাঁ। শিপর্ণা দেব, রিয়া নো প্রবলেম। আর কারো কোনো সমস্যা নাই তাহলে আমি চলে যাচ্ছি। জাফরিন অপসি নো প্রবলেম। ঠিক আছে। সবার কোনো প্রবলেম হচ্ছে তাহেরা কি বলছে? প্রশ্ন নেই। তাহলে চলে যাচ্ছি আমি এমসিকিউ তে, হ্যাঁ? তোমাদের কোনো প্রশ্ন নেই। আমিও মোটামুটি আমার মনে হয় বেসিক পড়ানো শেষ। আমি তাহলে এমসিকিউ তে চলে যাচ্ছি। রেডি? আবার কে কি যেন বলছে? মাশরাফি ঘুমিয়ে গেছো? জসিমউদ্দিনের
হ্যাঁ, জসীমউদ্দৌলার ছদ্মনাম পল্লীকবি। ছদ্মনাম তো না উপাধি। ছদ্মনাম নাই, ছদ্মনাম নাই। পল্লীকবি উনার হচ্ছে উপাধি। ঠিক আছে? আমরা চলে যাচ্ছি আমাদের ইয়েতে। রেডি? আসমানীদের বাঁশির মতো সুরের গলাটা কি কারণে ক্ষয় হয়? ক. ঠান্ডা পানি খেয়ে, খ. কেঁদে, গ. হেসে, ঘ. গান গেয়ে। খুবই ইজি মাত্র পড়লাম। মাত্র পড়লাম। নিহা বলো। নিহা বলছে ১ এর খ। আচ্ছা ঠিক আছে তাহেরা জি। হিয়া বলছে ১ এর খ। নাভিয়া এক্ষণ মাত্র পড়েছে, তাই না? সবাই পারছে। বাহ! ভেরি গুড। শুধু বি লিখবে না, কত নাম্বারের বি সেটা লিখবে। আল্লাহ! সবাই পারছে। আরে এত সহজ করে কেন কোয়েশ্চেন করলাম? আচ্ছা সবাই পারছে। তাহলে সবাই একই আনসার দিয়েছে সেটা হচ্ছে খ। যারা খ বলেছ তারা ঠিক বলেছ। আচ্ছা এটা একটু সরিয়ে ফেলি। হাসির প্রদীপ রাশি দ্বারা বোঝানো হয়েছে হাসি মুখকে উজ্জ্বল করে, আনন্দময় অনুভূতি প্রকাশ করে, হাসিতে মুখ লাল করে। নিচের কোনটি সঠিক? ক ১ ও ২, খ ১ ও ৩, গ ২ ও ৩। আচ্ছা সবাই এ বলছে, নাবিহাও এই বলছে, আমি সব শেষও করি নাই। ঘ ১, ২, ৩। আরিশা জান্নাত বলছে ঘ, শিব কয়েকজন ঘ বলেছে, কয়েকজন ক বলেছে। যারা ঘ বলছো হ্যাঁ, ঘ আর ক এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। দেখি যারা ঘ বলছো তারা রং। যারা ক বলছো they are right. যারা ক বলেছ তারা রাইট। হাসির প্রদীপ রাশি দ্বারা বোঝানো হয়েছে হাসি দ্বারা উজ্জ্বল করে আর আনন্দময় অনুভূতি প্রকাশ করে। ঠিক আছে। বৈদ্য শব্দটির অর্থ গ্রাম্য শিক্ষক, কবিরাজ, গ্রাম্য চিকিৎসক। নিচের কোনটি সঠিক? ক ১ ও ২, খ ১ ও ৩, গ ২ ও ৩, ঘ ১, ২, ৩। আচ্ছা সবাই সি বলছে, নাবিহাও সি বলছে, মাশরাফি 3 বলছে, শুধু আরাফুল বলছে ঘ, হিয়া বলছে গ, শিপর্ণা সি, সি, জুনায়েত গ, আরিশা জান্নাত গ, বাকিরা গ আর ঘর মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। যারা ঘ বলেছো তারা ভুল। এবার যারা গ বলেছো দে আর রাইট। সাক্ষী দেশে অনাহারে কদিন গেছে তার। এই চরণটি দ্বারা কবি কি বুঝিয়েছে? ক. আসমানীদের অসুস্থতার কথা, আসমানীদের পেটের সমস্যার কথা, গ. আসমানীদের অভুক্ত থাকার কথা, ঘ. আসমানীদের সামাজিক অবস্থার কথা। রিদম বলছে রিদম অলওয়েজ ফার্স্ট। গতকালকেও সে ফার্স্ট। অফসিও সি, নাবিহা বলছে এ, তাহেরা তো গ, জুনায়েদ খ, সামিহা গ। আচ্ছা এ বি সি এর মধ্যে একটা এ বি সি এর মধ্যে একটা মারামারি লেগে গিয়েছে দেখি। এ যারা বলছো তারা রং, খ যারা বলছো তারাও রং, শুধুমাত্র গ যারা বলছো তারা দে আর অ্যাবসলিউটলি রাইট। কখন থেকে কবিতা লেখা শুরু করেন? শৈশবকালে, খ ছাত্র জীবনে, গ সংসার জীবনে, ঘ শেষ জীবনে। 5 এর বি কে এটা? শিপর্ণা, মাশরাফি 5 এর 2, নাবিহা 5 এর পি, রিদম 5 এর খ, অপসি 5 এর বি। ওমা সবাই দেখি পারে। জুনায়েদ 5 এর খ। জুনায়েদ তো পারছে তার মানে সবাই পারছে। শুধু খ শুধু গ বললে আমি নিব না। এরপরে আমি খ বলছে। একটু আগেই পড়লাম। কবি আল মাহমুদ কিসের আহ্বান শুনতে পান? মনোরম আকাশের,
মনোরম প্রকৃতির, মনোরম দিঘির, মনোরম পাহাড়ের। রিদম অলওয়েজ ফার্স্ট। রিদম বলছে ৬ এর ঘ। তারপর বাকিরা নাবিহা বলছে ডি, সামিয়া বলছে ঘ, ঘ, জুনায়েদ বলছে খ। আচ্ছা ঘ আর খ এর মধ্যে একটা মারামারি চলছে। 6D, দেবজিৎ খ আর ঘ। আচ্ছা দেখছি কি হয়। যারা ঘ বলছো তারা রং। ইয়েস, প্রকৃতির কথা বলছে। কিসের আহ্বান শুনতে পান? প্রকৃতির। দিঘির জল কবিকে কি খুলতে বলল? দিঘির জল কবিতে কি খুললো বলল? পোশাক, খ গল্পের বই, গ পদ্য লেখার ভাঁজ, ঘ গদ্য লেখার ভাঁজ। শ্রীপর্ণা 7C, আরিশা জান্নাত গ। এটা দেখি সবাই পারে, সবাই পারে। কারোটা ভুল হচ্ছে না। তার মানে এটা সবাই পারছো। গ পদ্য লেখার ভাঁজ। এটা কেউই অন্য কিছু বলে নাই। কালের কলস কাব্যগ্রন্থটি কার লেখা? শামসুর রহমান, আল মাহমুদ, আহসান হাবীব অলরেডি ভুল, জীবনানন্দ দাশ। ৪ টার মধ্যে কোনটা? 8, আওসাফ। এইটাও খুব সহজ হয়ে গেল, তাই না? সবাই, সবাই, সবাই পারছে। সবাই বলছে খ। ওকে। পাখির কাছে, ফুলের কাছে কবিতায় প্রকৃতিকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? ক মানুষের সাথে, খ পরম আনন্দের সাথে। 9D, আমি তো বলিও না এই সবগুলা। পরম আত্মীয় বা সখার সাথে। ঠিক আছে, সবাই গ বলছে। 9 গ। আর একজন বলছে ঘ। খ, গ আর ঘ। আবার একজন জুনায়েদ বলছে ক। ক, গ, ঘ, এই তিনটার মধ্যে হাড্ডাহাড্ডি চলছে। আবার একজন খও বলেছে। আচ্ছা সবগুলাই দেখি কে কোনটা টিকছে। যারা ক বলেছে তারা ভুল, যারা খ বলেছে তারা ভুল, যারা গ বলেছে, যারা গ বলেছে তারাও ভুল। শুধুমাত্র যারা ঘ বলেছে তারা অ্যাবসোলিউটলি রাইট। থরথর শব্দটি কি অর্থে পাখির কাছে, ফুলের কাছে কবিতায় ব্যবহৃত হয়েছে? ক সৌন্দর্য আবেগ অর্থে, খ ভয়ে কেঁপে ওঠা অর্থে, গ ঝমঝম বৃষ্টি পড়ার শব্দে, ঘ মায়ার কাতরতা অর্থে। কেউ বলছে না কেন? হিয়া বলছে খ। 10 ক, খ। ক, খ এর মধ্যে মারামারি চলছে। আবরার বলছে খ, তাহেরা ক, জুনায়েদ খ। ক আর খ, ক আর খ, মারামারি। অপসিও বলছে বি। আচ্ছা যারা ক বলছে তারা দেখি কি করছে। যারা ক বলেছে তাদেরটাই রাইট। সৌন্দর্য আবেগ অর্থে, থরথর। এখানে ভয়ে কেঁপে ওঠার কথা বলা হয় নাই, সৌন্দর্য আর আবেগটাই বুঝিয়েছে। মায়ের চোখে ফাগুন মাসে জল কেন? ক খোকা হারানোর কষ্টে, খ স্বামী হারানোর বেদনায়, গ ছেলে হারানোর বেদনায়, ঘ পরমায়ুর বেদনায়। ওকে, এটাও খুব ইজি মনে হচ্ছে। একজন শুধু ক মানে ২ জন ক বলল, বাকিরা গ বলছে। ক আর গ এর মধ্যে মারামারি। আক্ষরিক অর্থে কিন্তু ২ টাই রাইট। খোকা আর ছেলে যদি আমি একই ধরি তাহলে কিন্তু ২ টাই রাইট। কিন্তু আমাদের আমাদের বইয়ে আছে ছেলে হারানোর বেদনা। হ্যাঁ? তাহলে আমাদের রাইট আনসার হচ্ছে গ। হুমায়ুন আজাদের উল্লেখযোগ্য কবিতা গ্রন্থের নাম: অলৌকিক স্টিমার, জলচিতাভাগ, লাল নীল দীপাবলি। নিচের কোনটি সঠিক? ক ১ ও ২, খ ১ ও ৩, গ ২ ও ৩, ঘ ১, ২, ৩। বলো, 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 তাড়াতাড়ি বলো। হুমায়ুন আজাদের উল্লেখযোগ্য কবিতা গ্রন্থের নাম।
মাঝে, মাঝে শো করে, মাঝে, মাঝে তোমাদের আনসার শো করে না। ফাতেহা নরসিন ১০ খ। আচ্ছা ১১ চলছে এখন। হিয়া বলছে ১১ এই ২ টা আনসার দেওয়া যাবে না। যেকোনো আনসার একটা দিবে। আচ্ছা ১২ নাম্বার আব্দুল্লাহ বলছে খ। ওরে বাবা! তাহেরা বলছে ১১। ১১ পর্যন্ত কেন? বাকিরা কেন? হুমায়ুন আজাদের কবিতা গ্রন্থের নাম? কারোটা দেখতে পাচ্ছি না। ঘটনা কি? ১১ নাভিয়া বলছে ১২ ডি। হৃদম বলছে গ। গ আর ঘ। আচ্ছা। জুনায়েদের কি অবস্থা? রুবায়েত বলছে ক। শ্রীপর্ণা শুধু লাল নীল দীপাবলি ১১ বুঝতে পারছি না। আরিশা জান্নাত ১২ র ঘ বলছে। মাশরাফি ১২ র ২। নিহা ১২ র খ। আচ্ছা দেখি কোনটা রাইট একটু দেখি। ক কিনা ভূমিকা গ্রন্থের নাম। যারা খ বলেছে ভুল, ঘ বলেছে তারাও ভুল। কোশ্চেন আচ্ছা কেন রং বলছো? জলচিতাবাঘ তো ওনার বই। ১ আর ২ এই দুটাই হচ্ছে অলৌকিক স্টিমার জলচিতাবাঘ। কবিতা গ্রন্থের নাম বলেছে। লাল নীল দীপাবলি কিন্তু কবিতা গ্রন্থ না। তোমরা কিন্তু কনফিউজড হয়ে গেলে। লাল নীল দীপাবলি একটা বাংলা সাহিত্যের ইতিহাস বই। হ্যাঁ, কবিতা গ্রন্থের নাম বলেছে। একটু খেয়াল করো। ফাগুন মাসে রক্ত ঝরে বলতে কি বোঝানো হয়েছে? চারিদিক লাল ফুলে শোভিত হওয়া, মায়ের চোখের জল, ভাষা আন্দোলনের আত্মত্যাগ, মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগ। হাতের নাড় বলছে খ। বাকিরা? নাবিহা গ। আহসাব সি। আহসাব সি। শ্রীপর্ণা বি। মাশরাফি থ্রি। থ্রি বি মধ্যে একটা ইয়েছে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। সি আর সি আর বি এর মধ্যে। আর বাকিরা? আচ্ছা দেখি বি কিনা। যারা বি বলেছে তারা ভুল। আর যারা সি বলেছে তারা অ্যাবসলিউটলি রাইট। হ্যাঁ, মাশরাফি এক সেলিব্রেশনও করে ফেলছে। ফাগুন মাসে প্রকৃতি হাওয়ায় হাওয়ায় কি ছড়ায়? নিঃশ্বাস, দীর্ঘশ্বাস, হতাশা, বেদনা। হৃদম বলছে ঘ। খ। বাকিরা? বাকিরা শুধু রিদম একদম ফার্স্ট। আবরার বলছে খ। জুনায়েদ ঘ। তাহেরা বি। বি। শ্রীপর্ণাও বি। আরেকজন বলছে খ। তাহলে ঘ আর খ এর মধ্যে মারামারি চলছে। দেখি ঘ নাম্বার। যারা ঘ বলেছে তারা ভুল। দীর্ঘশ্বাস ছড়ায়, দীর্ঘশ্বাস একটু আগেই পড়েছি আমরা। লাস্ট আরেকজন ১৩-১৪ ক বলছে কি বোকা। বাংলা ঋতুর কততম মাস ফাল্গুন? ১৪, দ্বিতীয়, তৃতীয়, ১১তম। কততম মাস ফাল্গুন? আচ্ছা আউসাফ বলছে ডি। বাকিরা ফাস্ট। মাশরাফি ৪ ডি ৪ এটা খুবই ইজি তাই না? আরিশা বলছে বি। একজনের কাছ থেকে পেলাম বি বাকিরা বলছে ডি। জুনায়েদ তো বললো ডি বাবা। আচ্ছা দেখি বি আর ডি এর মধ্যে। যারা বি বলেছে তারা ভুল। আর যারা ডি বলেছে তারা অ্যাবসলিউটলি রাইট। এর মধ্যে শেষ হয়ে গেল আজকের আমাদের এমসিকিউ। এখন তোমরা বলো
তোমরা কি মানে কি যেন আরেকটা চ্যাপ্টার পড়তে চাইলা, তোমরা কি সেটা পড়বে নাকি আমি আজকের মতো শেষ করে দিব? একটু আমাকে আনসার দাও। আর কোনো চ্যাপ্টার কি পড়তে চাও নাকি? নাবিয়া বলছে না, আমি গণতন্ত্রে বিশ্বাসী। ফাতিহা নূর বলছে পড়বো। শেষ করে দেন। আরেকজন বলছে আচ্ছা তোমরা ঠিক করো কোনটা। একজন বলছেন চিঠি-বিলি পড়ান, আরেকজন বলছেন বাঁচতে দাও, আর বাকিরা বলছে পড়বো না। মাশরাফি বাঁচতে দাও তো পড়ান। বুঝতে পারছি না। ম্যাম পড়বো। যদি পড়ো তাহলে কোন চ্যাপ্টার পড়বে? পড়বো বললে তো হবে না। কোন চ্যাপ্টারটা পড়বে সেটাও বলতে হবে। নুসরাত, নুসরাত কিছু বলে নাই। মাশরাফি বাঁচতে দাও তো পড়ান। আচ্ছা। দেখি ভোটের মাধ্যমে যে যেটা বলবে সেটাই। আমি গণতন্ত্রে বিশ্বাসী। আ নাবিয়া বলছে না। রিদম কি বলছে? চিঠি বিলি, চিঠি বিলি আর একটা বাস্তব দাও। এই দুজনের মধ্যে মারামারি। অপসি বলছে পড়বে। তাহেরা কি বলছে? ম্যাম অত মারামারি লাগিয়ে না। পড়বো, বাঁচতে দাও। আচ্ছা বাঁচতে দে তাহলে ভোট বেশি পড়ছে। বাঁচতে দাওতে ভোট বেশি পড়েছে। ত্রিপর্ণা, পিয়া, আব্দুল্লাহ, আব্দুল্লাহ বলছে না, 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 না। নেহা কি বলছে? ম্যাম পড়ান। পড়াবো কোনটা? ভোট দাও। ম্যাম পড়বে। যে পড়তে বলছো কোন চ্যাপ্টার পড়তে চাচ্ছ সেটা বলো। ভোটের মধ্যে মাতিয়া নূর বলছে বাঁচতে দাও। আবরার, আবরার কি বলছো? আবরার বলছে আরো পড়ান। ওকে। তাহেরা, ম্যাম আমাদের 18 বছর বয়স হয়নি তো। 18 বছর বয়স হওয়া লাগবে না, গণতন্ত্র সবসময় করতো। 18 বছর বয়স তোমাদের শুধু ভোট দেওয়ার জন্য করেছে। গণতন্ত্র তো সবসময়। আচ্ছা বাঁচতে দাও, ফাতেহা নূর বারবার বলছে। তাহলে বাঁচতে দাও লক করে ফেলি, কি বলো? ওই তো বাঁচতে দাওতে অনেক বেশি ভোট পড়েছে। দেবজিৎ কি বলছো? দেবজিৎ তো বাঁচতে চাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দিলাম বাঁচতে। 3 3 এবং 7 দেখান। আচ্ছা আজান দেওয়ার সাথে সাথে আমি ওকে 3 আর 7 দেখাই, আজান দেওয়ার পরে বাঁচতে দেওয়া পড়াবো, হ্যাঁ? الله أكبر الله أكبر الله أكبر الله أكبر তোমাদের সমস্যা নিয়ে শেষ করে দেবো, কারণ এরপরে আজানের আবার নামাজের একটা সাউন্ড চলে আসবে। আমরা চেষ্টা করব নামাজের সাউন্ডের আগেই আম, বাঁচতে দাও করে শেষ করে দেবো, ঠিক আছে? বাঁচতে দাও যেহেতু আমাদের ইয়েতে এসছে, মানে ভোটে, তাহলে বাঁচতে দাও শেষ করে আমরা মানে আজানের নামাজ শুরু হওয়ার পর একটা সাউন্ড হবে, সেই সাউন্ডের আগে আমরা চেষ্টা করব যে শেষ করে ফেলতে, হ্যাঁ? তারপরে আমি উম আগেই বলছি আমার পড়ানো শেষ হবে, আমি তোমাদের জিজ্ঞেস করব কোনো সমস্যা আছে কিনা, সে সমস্যা যদি না থাকে আমরা শেষ করে দেব। ওকে। বাঁচতে দাও লিখেছেন শামসুর রহমান। এখানে একটু খেয়াল করো, রহমান নেই কিন্তু, রাহমান আছে। আমি বারবার বলি যে যেভাবে নাম লিখেছে তারটা সেভাবেই লিখতে হবে। তার নাম চেঞ্জ করা যাবে না কখনোই। এই এই ভুলটা করবে না যে নিজের বুদ্ধিতে নিজে রহমান লিখে দিবে। হ্যাঁ, উনি রহমান লিখেছে, তুমি রহমানই লিখবে। আচ্ছা, এই যে দেখো ফুল বাগানে গোলাপ ফুটতে দাও, রঙিন কাঁটা ঘুড়ির পিছে বালক ছোটে ছুটতে দাও, নীল আকাশের সোনালি চিল মেলছে পাখা, মেলতে দাও, জোনাক পোকা আলোর খেলা খেলছে রোজই, খেলতে দাও, মধ্যদিনে নরম ছায়ায় ডাকছে ঘুঘু, ডাকতে দাও, বালির উপর কত কিছু আঁকছে শিশু, আঁকতে দাও, কাজল বিলে পানকৌড়ি নাইছে সুখে, নাইতে দাও, গহীন গাঙে সুজন মাঝি বাইছে নাও, বাইতে দাও, নরম রোদে শ্যামা পাখি নাচ জুড়েছে, নাচতে দাও, শিশু পাখি ফুলের কুঁড়ি সবাইকে আজ বাঁচতে দাও। খুব মজার একটা কবিতা, আমার খুব ভালো লেগেছে। কিন্তু কবিতাটা যদি একটু বোঝার চেষ্টা করো তাহলে একটু দেখো। এই যে দেখো ফুল বাগানে গোলাপ ফুটে, মানে এই যে গোলাপ ফুটছে, আমরা কিন্তু কাউকে আটকাতে পারি না, তাই না? গোলাপ ফোটাটা
আমরা বন্ধ করতে পারি না। আর যদি বন্ধ করি তাহলে গোলাপ ফুটবে না। এখন তুমি যদি চাও যে গোলাপ ফুলের গন্ধটা তোমার নাকে আসুক, তাহলে ফুটতে দাও। রঙিন কাঁটা ঘুড়ির পিছে বালক ছোটে মানে যারা ঘুড়ি উড়িয়েছো তারা দেখেছো যে ঘুড়ি যখন ছিঁড়ে যায়, তখন তার পিছনে বাচ্চারা উম যায় যে ঘুড়িটা আবার ফেরত নিয়ে আসার জন্য বা ঘুড়িটা যেন হারিয়ে না যায়, সেটার জন্য ওরা পিছনে ছুটতে থাকে। তো কবি বলছেন, "ছুটতে দাও।" হ্যাঁ? নীল আকাশের সোনালি চিল মেলছে পাখা। সোনালি চিল দেখেছো তো? চিল যে এটা ঈগল, চিল বা যারাই আছে আকাশে ওড়ে, তারা আকাশে পাখা মেলছে। ওরা কিন্তু চিল, ঈগল যারা আছে অনেক উপরে উঠে। আর উঠতে অনেক উপরে ওঠে। একদম মনে হয় যে আম আকাশের প্রায় কাছাকাছি চলে যায়। তো ওদেরকে বলেছে যে ওদেরকে পাখা মেলতে দাও। জোনাক পোকা আলোর খেলা খেলছে রোজই। খেলতে দাও। মানে সবকিছু মিলায় না উনি উনি বলতে চেয়েছেন যে প্রকৃতিতে যা হচ্ছে তা আসলে বাধা দিয়ে রাখা যাবে না। বাধা দিয়ে রাখতে গেলে ব্যাপারটা হিতে বিপরীত হয়ে যাবে। আমরা যদি ফুলবাগানের ফুলকে আটকাই কিংবা এই যে পাখি পাখা মেলছে সেটা যদি আটকিয়ে রাখি, তারপরে ধরো জোনাকি পোকা খেলা করছে সেটাও যদি আমরা আটকিয়ে রাখি, তাহলে আসলে প্রকৃতি আর প্রকৃতি থাকবে না। প্রকৃতির যে সৌন্দর্যটা, সেই সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। সেজন্যই বলেছে যে যা যেটা যেভাবে হচ্ছে সেটা সেভাবে হতে দাও। তো মধ্যদিনে নরম ছায়ায় ডাকছে ঘুঘু, ডাকতে দাও। তো এটাই প্রকৃতির একটা অংশ। আমি ডাকটা যদি বন্ধ করতে যাই বা এই ঘুঘুকে যদি মেরে ফেলি, তাহলে মানে ক্ষতিটা আসলে আমাদেরই। প্রকৃতির ক্ষতি হওয়া মানেই আমাদের ক্ষতি হওয়া। বালির উপর কত কিছু আঁকছে শিশু, আঁকতে দাও। বিশেষ করে মানে সমুদ্রে যারা যায় মানে ওই বিচে বালির মধ্যে বাচ্চারা অনেক কিছু বানায় বা ওটা বাচ্চারা খুব খুশি হয় বালি নিয়ে খেলতে। তো বলছে বাচ্চারা শিশু আঁকছে, তাকে আঁকতে দাও। মানে এই শিশুরাও তো একটা প্রকৃতিরই অংশ। প্রকৃতির মধ্যে দিয়ে ওরা বড় হয়। সুতরাং ওদেরকেও আটকানো যাবে না। আমরা যেমন অন্য কিছু আটকাতে পারি না, আকাশে পাখি ওড়া আটকাতে পারি না, সূর্য ওঠা আটকাতে পারি না, বাতাস বওয়া আটকাতে পারছি না, তাহলে বাচ্চাদের কেন আমরা আটকাবো? হ্যাঁ? বাচ্চাদের খেলাটা কেন মানে আমরা বন্ধ করে দিব? এখন যেরকম আমরা বন্ধই করে দিয়েছি। এখন কোনো খেলার মাঠ পাই না। বিশেষ করে শহরে যারা থাকে, কোনো খেলার মাঠ নাই। স্কুলগুলোতেও খেলার মাঠ নাই। একটা বিল্ডিং এর মধ্যেই স্কুল রেখে দিয়েছে। বাচ্চারা খেলতে পারে না। সারাক্ষণ বাসায় বসে কি করবে পরে সেই মোবাইলেই টিপতে হয়। তাই না? তারপরে ধরো এই বালির উপরে যখন বাচ্চারা খেলতে যায় তখন মায়েরা বলে, "এই বালি নোংরা হয়ে যাবে।" সেজন্য বালির উপরে বা কোনো মানে যারা বাচ্চারা যেভাবে খেলতে চায় সেভাবে খেলতে দেওয়া হয় না। এটাই মানে কবি নিষেধ করেছে যে প্রকৃতিতে অন্য চি অন্য কিছু যেমন আমরা আটকাতে পারছি না, শিশুদেরকেও আসলে আটকানো উচিত না। কাজল বিলে পানকৌড়ি নাইছে সুখে। নাইছে মানে গোসল করছে। মানে নাওয়া অর্থ হচ্ছে গোসল করা। তা পানকৌড়ি মানে একটা পাখি। সে পাখিটা গোসল করা মানে হচ্ছে কি ডুব দিচ্ছে আবার বের হয়ে উড়ে যাচ্ছে এরকম কিছু। তাকে বলেছে নাইতে দাও। তাকে গোসল করতে দাও। রঙিন গাঙে সুজন মাঝি বইছে নাও। মানে আ নৌকা চালাচ্ছে। তাকে নৌকা চালাতে দাও। নরম রোদে শ্যামা পাখি নাচ জুড়েছে। তাকে নাচতে দাও। শিশু, পাখি, ফুলের কড়ি সবাইকে আজ বাঁচতে দাও। মানে এই যে পাখিকেও যেমন আমরা আটকাতে পারবো না বা পাখিকে মেরে ফেলতে চাই না। ফুলের কড়িকেও আমরা আটকাতে চাই না। আবার শিশুদেরকেও আমরা আটকে রাখতে চাই না। সবাইকে আমরা বাঁচতে দিতে চাই। সবাইকে বাঁচতে দেওয়া মানে সবার মতো করে বাঁচতে দেওয়া। যে যেমন করে চাইছে। সেরকম করে বাঁচতে দেওয়াটাই একটা বড় ব্যাপার। হ্যাঁ? এখন সবাই যেভাবে চায় সেভাবে বাঁচতে পারে না। কেউ হয়তো অনেক বেশি আঁকতে পছন্দ করে, তাকে আঁকতে দেওয়া হয় না। কেউ হয়তো গান গাইতে পছন্দ করে, তাকে গান গাইতে দেওয়া হয় না। তাই না? বাবা-মা হয়তো অনেক সময় বাবা-মা বা অভিভাবক যারা আছে তারা হয়তো একটু মানে ফোর্স করে। এটা করা যাবে না, ওটা করা যাবে না। সবকিছু মিলে এই কবিতাটা তাদেরই জন্য। অভিভাবকদের জন্য। আচ্ছা, এই হচ্ছে আমাদের কবিতাটা। এখন শব্দার্থটা একটু পড়ি। রঙিন কাঁটা ঘুড়ি মানে ঘুড়ি উড়িয়ে কাটাকাটির লড়াইয়ের মতো সুতো কেটে যাওয়া ঘুড়ি। মানে এই যে আম ইয়ে থাকে তোমরা তো খেলো নাই বোধহয়। আমরা যখন ছোট ছিলাম তখন হচ্ছে ঘুড়ি যখন ইয়ে করত, ঘুড়ির সুতাটার মধ্যে কাঁচের গুঁড়া না কি জানি কিভাবে যেন মিশিয়ে তারপর ওটাকে মাঞ্জা মারা বলতো আরকি। তো সেগুলো যখন করত তখন একটার সাথে আরেকটা কাটাকুটি খেলতো আরকি। একটা ঘুড়ির সাথে আরেকটা ঘুড়ি। যে ঘুড়িটা হচ্ছে আ ধরো আমার ঘুড়ি দিয়ে আরেকজনের ঘুড়িটা আমি কেটে দিলাম। তখন যার ঘুড়ি কাটা পড়লো সে আবার দৌড় দিয়ে সেই কাটা ঘুড়িটা নেওয়ার জন্য দৌড় দিয়ে নিয়ে আসে।
তারপরে জোনাক পোকা আলোর খেলা খেলছে রোজই। মানে এটা তো একটু আগেই বললাম যে জোনাকি পোকা অনেক সুন্দর লাগে। যে এটাই বলছে যে বারবার জলে নিভে দেখতে মনে হয় তারার মতো। এটাই তাদের খেলা। আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? তোমরা কি আছো? আমি তো কারো কোনো আওয়াজ পাই না। আচ্ছা, ওই যে মাশরাফি, ও থ্যাংক ইউ মাশরাফি। খেলছে রোজই আ সবাইকে আজ বাঁচতে দাও মানে প্রকৃতি কেবল মানুষের বসবাসের জায়গা না। প্রকৃতি মানেই হচ্ছে গাছপালা, পশু-পাখি, মানুষ সবার, তাই না? এই যে ছোট, ছোট প্রাণী আছে, অ্যামিবা, ব্যাকটেরিয়া সবার জন্যই প্রকৃতি আসলে। তো যদি একজন না থাকে তাহলে বাস্তুসংস্থানে কি সবাই সবার কে আমরা বাঁচিয়ে রেখেছি। যেমন গাছকে ছাড়া আমরা বাঁচবো না, আবার আমাদেরকে ছাড়াও আমরা গাছ বাঁচবে না, তাই না? আমরা যে কার্বন ডাই অক্সাইডটা ছাড়ি সেটার জন্যই কিন্তু গাছরা বেঁচে থাকে। সুতরাং এক মানুষ যদি একদম শেষ হয়ে যায় তখন গাছও থাকবে না, আবার গাছ একদম শেষ হয়ে গেলে মানুষও থাকবে না। ব্যাপারটা এরকমই। সবাই আমাদের প্রয়োজন। পানকৌড়ি হচ্ছে এক ধরনের হাঁস জাতীয় মাছ শিকারী প্রাণী। তোমরা দেখে থাকবে। নাইতে মানে গোসল করতে একটু আগেই বলেছি। গহীন মানে গভীর, অতল, গহন যেকোনো একটা দিলেই হবে। এটা হচ্ছে এমসিকিউ এর জন্য ইম্পোর্টেন্ট। গাঙে নদীতে এমসিকিউ এর জন্য ইম্পোর্টেন্ট। হ্যাঁ? আর এর উদ্দেশ্য হচ্ছে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা। আচ্ছা, এখান থেকে আমি বলব যে লাইনগুলো সেগুলো একদম মাথার ভেতরে গেঁথে ফেলবে। প্রকৃতি ও পরিবেশ মানুষের বেঁচে থাকার প্রধান আশ্রয়। আর শুরু হয়ে গিয়েছে সাউন্ডটা। মানুষ ও প্রকৃতির আচ্ছা, আমি আর ৫ মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি, হ্যাঁ? মানুষ ও প্রকৃতি পরিবেশের অংশ অথচ মানুষ যতই মানে এগুলো ধ্বংস করে ফেলছে, এই যে এই লাইনগুলো, এই শব্দগুলো মাথায় রাখবে। চারপাশ যদি সজীব সুন্দর না হয় তাহলে বেঁচে থাকার আনন্দই বৃথা হয়ে যাবে। বাস্তবের কবিতায় এই যে এই লাইনটা ডেফিনিটলি রাখবে। পরিবেশ পাড়াডুরি জগতের সুস্থ স্বাভাবিক বিকাশের কথা বলেছেন এবং একটু শিশুর বিরসাতার সাথে পারিবেশের সুস্থ পরিবেশের সম্পর্ক রয়েছে। যদি পৃথিবীতে ফুল না থাকে এই ইয়াটা থাকবে, ডেফিনিটলি থাকবে। আর কবি পরিচিতি হচ্ছে নাগরিক জীবন, মুক্তিযুদ্ধ, গণ আন্দোলন নানা অনুভূতিতে রূপায়িত হয়েছে। উনার কবিতা। তার মানে হচ্ছে উনার কবিতা দেশপ্রেম ও সমাজ চেতনায় সতেজ ও দীপ্ত। আর বাংলাদেশের অন্যতম প্রধান কবি, পেশায় ছিলেন সাংবাদিক। এটা ইম্পোর্টেন্ট এমসিকিউ। মর্নিং নিউজ, রেডিও বাংলাদেশ, দৈনিক গণশক্তিতে উনি সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এক দশক ধরে দৈনিক বাংলার সম্পাদক। এটাও ইম্পোর্টেন্ট। অনুবাদেও সিদ্ধহস্ত। আচ্ছা। আর এই লেখাগুলো একটু মনে রাখবে। এই তো। মারা গিয়ে জন্ম হচ্ছে ১৯২৯ সালে নরসিংদীর পাড়াতলী গ্রামে। আর ২০০৬ সালে মৃত্যুবরণ করেন। এই একটু মাথায় রাখলে আমার মনে হয় এমসিকিউ তে তোমরা আটকাবে না। হ্যাঁ? কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু দাঁড়াও, আমি শেষ করে দেব। কারণ আজান শুরু মানে নামাজের সাউন্ড শুরু হয়ে যাবে। কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু আমাকে জানাও। দেন আমি শেষ করে দিচ্ছি। না আরাফুল, আওসাফ আমার তো ছাদে এভরিডে ক্রিকেট খেলি। ছাদে ক্রিকেট খেলা এখন ছাদে ছাড়া মানে ৪ ও ৬ সবাই মারে ক্রিকেট স্টেডিয়ামের মতো খেলি। জমিদারও কিছু বলে না। আবার ৬ মারলে বলও পড়ে যায় না। ছাদ তো বেশি বড় না। আচ্ছা এটা তো সবার ভাগ্যে নাই। মানে এরকম ছাদের ভাগ্যও সবার হয় না। আয়ান ইয়েস, কিসের ইয়েস? কোন কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন থাকলে বলো আমি শেষ করে দিব। ফারহান চিঠিবেলার এমসিকিউ গুলি আচ্ছা আবার সুযোগ পেলে অবশ্যই নিব কারণ আজকে সময় নেই। আজকে অলরেডি নামাজের ইয়ে হয়ে যাবে। বাকিরা ঘুমিয়ে গিয়েছে। আরিশা, কালকে আমার ক্লাস টেট আছে ম্যাম পড়ব না। কেন পড়বে না? অবশ্যই পড়বে। রিভিশন দিয়ে হলেও যাবে। ম্যাম নো প্রবলেম ম্যাম আপনি কি বাংলার কোনো ক্লাস নেবেন এই ৮ তারিখের আগে? আমি বলতে পারছি না। যদি পসিবল হয় ইনশাআল্লাহ নেব। হিয়া কিছু বলবে? মিস এখন আর সময় নেই সোনা। এখন এই শব্দ শুরু হয়ে যাবে। আমি এর আগেই শেষ করতে চাচ্ছি। ক্লিয়ার ম্যাম। আচ্ছা। আদিবা ম্যাম আমি পড়ব। আচ্ছা পড়ো। নো কোয়েশ্চেন। ফাতেহা নো কোয়েশ্চেন। আবরার বাঁচতে দাও। এখন কি পড়লাম? বাঁচতে দাওই তো পড়লাম। তাহেরা কিছু বলবে? আছি কোনো সমস্যা নেই। ঘুমাইনি তো ঘুমানোর সময় হয়নি। আচ্ছা। অনেকে ঘুমানোর সময় না হলেও ঘুমাতে পারে। কিছু মানুষ আছে না শুলেই টাস করে দেখবে যে ঘুমানোর শব্দ হয়ে শুরু করে দেয়। They are happy. আব্দুল্লাহ জি। কি জি? প্রস সমস্যা আছে কি নাই? উফ! মাশরাফি অলরেডি ঘুমিয়ে গিয়েছে।
বলের সাথে রূপ বেঁধে খেলি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা তাহলে কারো কোনো সমস্যা নাই। এখন আর SW কি? এখন শুধু রিভিশন দিয়ে নিজে পড়বে। হ্যাঁ? আরাফুল কালাম ম্যাম কালকে কি ক্লাস? কালকে কি ক্লাস আমি তো আজকে বলতে পারছি না। যারা রুটিন করে তারা বলতে পারবে। আব্দুল্লাহ ওকে। আব্দুল্লাহ বিরক্ত হয়ে যাচ্ছে। তাহলে শেষ করে দিচ্ছি। আচ্ছা? তোমরা তাহলে ভালো থেকো, সুস্থ থেকো। আবরার কিছু বলবে আর? না সমস্যা নেই। ঠিক আছে। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো। ঠিকমতো নিয়মিত পড়াশোনা করো। হ্যাঁ, ফারহান তুমি লাকি। ওকে, নিয়মিত পড়াশোনা করো এবং সুস্থ থাকাটা বড় নেয়ামত। সুস্থ থাকার চেষ্টা করবে। সুস্থ থাকলে আসলে যেকোনো জিনিসই পসিবল। আর বাবা-মার কথা শুনবে। ইনশাআল্লাহ আবার দেখা হবে আরেক ক্লাসে। আলহামদুলিল্লাহ। ইন আ আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।